আপু বলেন কেয়ার গিভিং কি? সমস্যা নাই, বসে বলেন প্লিজ। কেয়ার গিভিং হচ্ছে দুস্থ এবং অসুস্থ রোগী যে নিজের কাজ নিজে করতে পারে না এমন ব্যক্তিকে সেবা প্রদান করাই হচ্ছে কেয়ার গিভিং। ঠিক আছে, অন্যভাবে আর কেউ বলতে পারবে? মানে বেসিকটা ঠিক তা আপনি আর একটু ঘুরাইয়া বলতে পারবে কিনা কেউ? কেয়ার গিভিং কি? অ্যাকচুয়ালি আমরা তো কেয়ার গিভিং নিয়ে করতেছি, লেভেল 2 তে আছি। সো দিস ইজ দ্য মেইন টপিকস অফ কেয়ার গিভিং। তো আপনাকে কেয়ার গিভিং যদি কেউ জিজ্ঞেস করে আপনি যে কেয়ার গিভিং করতেছেন লেভেল 2, হোয়াট ইজ কেয়ার গিভিং? বাংলায়ও যদি বলে কেয়ার গিভিং কি? কেয়ার গিভিং হচ্ছে কেয়ার গিভার, মানে কেয়ার গিভার কারা? হ্যাঁ, যদি আপনাকে প্রশ্ন করতে পারে, মানে এখানে 3টা সিস্টেমের পরীক্ষা হচ্ছে। প্রথমে আপনাকে এমসিকিউ দাগাইতে হবে 20টা মতো, তারপরে আপনাকে লিখিত আছে, তারপর আপনার ভাইভা আছে, তারপর প্র্যাকটিক্যাল। এই 4টাই মোটামুটি, এগুলো আগে পিছিয়ে এরকম করে এই পরীক্ষাগুলো নেওয়া হয়। তাহলে কেয়ার গিভার কারা? অ্যাকচুয়ালি আমরা কেয়ার গিভার মানে কাকে বলে কেয়ার গিভার? যে সেবা প্রদান করবে রোগীকে। নার্স তো সেবা প্রদান করে, ডাক্তার তো সেবা প্রদান করে, এবং এটা বাড়িতেই ঘটে থাকবে। সে ব্যক্তিটা আমাদেরকে প্রিয়জনও হতে পারে সেই ব্যক্তি, এবং আমরা এই কেয়ার গিভারটা সম্ভবত বাড়িতেই ঘটে থাকে এই সেবা প্রদানটা। এরকম বললাম। আপনি প্রথমে যেটা বলছেন সেটা ঠিক আছে। আসো আসো সবাই আসো, ভিতরে আসো। এবার অন্য কেউ বলতে পারবে কিনা? ছেলেদের মধ্যে কেউ? আমিন, আমার ভাইদের মধ্যে কেউ বলতে ওদিক পারবে? থেকে আস্তে আস্তে চেয়ে এনে দাও, আর লাস্টে না পারলে তো আগে থাকবা। অসুস্থ বা অক্ষম ব্যক্তিকে যত্ন সহকারে মূলত কেয়ার গিভার হচ্ছে সেই ব্যক্তি যিনি সেবা প্রদান করে যার অতিরিক্ত সেবা দরকার। হ্যাঁ, এটা মনে করেন আমি সুস্থ ব্যক্তি, আমার তো অতিরিক্ত সেবা দরকার হইতে পারে। যদি আমি কাউকে এরকম অ্যাসাইন করাই, সেও আমার জন্য কেয়ার গিভার। তাহলে কেয়ার গিভার হচ্ছে সেই ব্যক্তি যিনি সেবা প্রদান করে যার অতিরিক্ত সেবা দরকার। এটা আমার সেন্স থেকে বলছি আর কি, কিন্তু লিখিতভাবে তো অনেক আছে। তবুও আপনাকে যদি প্রশ্ন করে ইনসেন্সে এই কথাটাই বলে দিতে পারে। কেয়ার গিভার হচ্ছে সেই ব্যক্তি যিনি সেবা প্রদান করেন যার অতিরিক্ত সেবা দরকার। আচ্ছা শুনেন, আমরা তো সবাই আসেন নাই, কজন আসছেন বলেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 23 24 25 ভুল বললাম নাকি? আপনাদের এখান থেকে কাউন্ট করেন না আপু, এক বলেন আপনি। 1 2 3 5 6 7 8 9 10 11 বলেন আপনি। 11 12 13 এই কথা বলেন। 25 আপনাদের পরীক্ষা দিবেন 48 জন, উপস্থিত হয়েছেন 25 জন, এখনো অর্ধেক উপস্থিত হন নাই, ঠিক না? মেসেজ একটা যদি উনি কষ্ট করে দেয় বা আমরা একটা মেসেজ দিই, একই কথা যদি বারবার রিপিট করলে জিনিসগুলো তো আমরা পাই। আপনাদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা যথাসময়ে আসার চেষ্টা করবেন। অলরেডি 10 মিনিট চলে গেছে, আপনারা এখনো আসতেছেন। তো শুনেন, আজকে বিষয়গুলো হলো, এখন আপনাদের আর এত লেখাপড়া করে মাথা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? এখন যে সময়টা আছে জাস্ট চিন্তা করে কিভাবে পাস করবেন এটা নিয়ে মাথায় ই করেন। এখন আর আপনারা এত অনেক কিছু শিখে অনেক কিছু করার সুযোগ নেই। তো আপনাদের যিনি স্যার আছেন উনি আমাদের কক্সবাজার শাখার সবচেয়ে ভালো স্টুডেন্ট, ঠিক আছে? উনি ওখান থেকে বের হয়েছে। এর বাইরে ওনার অনেকগুলা গুণাবলী আছে, উনি বাইরে থেকে ডিগ্রি করা নিয়ে আসছেন, হ্যাঁ, ভালো একটা অবস্থান আছেন। তো উনি ভালো লেকচার দিচ্ছে বিধায় আমি আপনাদের কাছে নিয়ে আসছি যে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে ইজিলি জানি আপনারা পাস করতে পারেন, ঠিক আছে? এখন আপনারা যদি কোঅপারেশন না করেন তাহলে কন্টিনিউ করা সম্ভব না। তো আমি ওনাকে 2টা সিস্টেমে দেওয়া মানে কথা বলছি। একটা হলো
এখানে আপনারা যেহেতু 48 জন স্টুডেন্ট একসাথে প্র্যাকটিক্যাল বা কাজগুলো করানো কষ্টকর হয়ে যাবে। আজকে ওভারঅল রিটেনে কিভাবে পাস করবেন এটার উপরে উনি আলোচনা করবে। সেক্ষেত্রে আজকে যৌথভাবে কষ্ট হলে একটু দাঁড়ায় ক্লাসগুলো করে ফেলবেন। আগামীকালকে 2টা ভাগ করে সকালবেলা একটা পার্ট, বিকালবেলা একটা পার্ট, তখন আর একসাথে থাকবে না, ঠিক আছে? ব্যাস অনুযায়ী আপনি ওইদিকে চলে যান। আপনি কি টু না? কাছের মানুষ কি বলে এখন জায়গায় আসবেন, দাঁড়াই থাকতে হবে, সিট নেই। এইগুলো চেয়ার আছে, কয়েকটা চেয়ার এনে দিকে দিতে পারবো, থাকলে নিয়ে আসুন। আচ্ছা যাই হোক, এখন আপনাদের 2টা পার্ট করালো। আপনাদের যা পড়ছেন এর পাশাপাশি আপনার স্যার 1 থেকে 150 প্রশ্ন দিবে এমসিকিউ টাইপের, আমি গুগল পেটা দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? ওগুলা যদি এখন ওগুলা যদি ভালো মতো পড়েন আশা করি 100% মানে আপনারা অ্যানসার দিতে পারবেন। এমসিকিউ গুলো দাগানো থাকবে তো? হ্যাঁ দাগাই দিব, ঠিক আছে? ওটা একটু আপনারা চেষ্টা করবেন। এই ওই ওনাকে একজনে উঠে ওনাকে বসতে জায়গা দাও। ভাই আপনি এদিকে চলে আসেন, সমস্যা নেই। এই মোর্শেদ এদিকে আসেন, ফুল জায়গায় বসেন। এদিকে আসেন, এদিকে আসেন। আপনি অসুস্থ হলে আপনি এদিকে আসেন। এই ওনাকে এদিকে এক জায়গায় বসতে দেন, একজন এদিকে চলে আসেন। আপু এদিকে চলে আসেন প্লিজ। আমিন, দেখো এখানে কয়েকটা চেয়ার পাও কিনা, এটাকে আসেন, তুমি ভিতরে চলে যাও। আচ্ছা আমরা আর কথা বলেন না, একদম চুপ চুপ থাকে না। তো আমরা ওখান থেকে 150 যে প্রশ্নগুলো যেভাবে দিবে এমসিকিউ, এগুলো ভালো মতো বললে আশা করি আপনারা অন্তত 90% কমন পাবে নাকি? তো এটা ভালো মতো বলবেন, আমি এটা গ্রুপে দিয়ে দিব। কারো যদি দরকার হয় আপনার ফটোকপি করে নিয়ে নিতে পারেন, আর যদি চান গ্রুপ থেকে পড়তে ওনার কাছে শিট আছে, কেউ চাইলে ফটোকপি করে নিয়ে যেতে পারবেন। আর যদি আমি এমনি গ্রুপে দিয়ে দিব ওখান থেকে আপনারা পাবেন, ঠিক আছে? এটা একটা বিষয়। 2 নম্বর হলো আপনাদের আবার বললাম, দেখা যাচ্ছে রিটেন ভালো পারছেন, ভাইবা হচ্ছে না, সবগুলো ভালো মতো ব্যালেন্স শিখতে হবে। তো ওখানে এমসিকিউ পাশাপাশি ভাইবাই কি প্রশ্ন কেমন হতে পারে বা ওখানে রিটেন কি হতে পারে এমন কিছু টপিকস দিয়ে দিবে, ঠিক আছে? প্রেসক্রিপশন সহ টোটাল একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিবে মনোযোগ সহকারে। আজকে টাইমটা প্রয়োজনে বেশি হোক সমস্যা নাই, টাইমের দিকে তাকাবেন না, লং টাইম যতক্ষণ দরকার হোক কন্টিনিউ করবেন, ঠিক আছে? আপনারা মনোযোগ দিয়ে এটা কন্টিনিউ করবেন। এটা হলো প্রাথমিক কথা। দ্বিতীয় কথা হলো অফিসিয়াল কথায় যাচ্ছি। এই বিষয় নিয়ে আর কোনো কথা আছে কিনা, কোনো কারো কিছু বোঝায় আছে কিনা? আপনারা এখন আর গ্যাপ দিয়ে নাই, 2টা দিন সুন্দর মতো ক্লাস করেন, ঠিক আছে? আমি চাই আপনারা 100% পাস করেন। এবং আপনাদের যারা অ্যাসেসর আসবেন দেখলাম 2 জন কিন্তু খুব কঠোর। ওই যে বুঝছেন, একজন অলরেডি আমার ওখানে গত কক্সবাজার একজন ছিলেন, নাবিলা যে ছিল না, এটা আসতেছে। তো 4 জন 2 জন 7 জন অ্যাসেসর থেকে 5 জনই মহিলা, 2 জন ছেলে, মানে মহিলারাই দেখলাম বেশি আসতেছে। আর মেয়েরা তো বেশি, মেয়েদের আসলে ছেলেদেরকে কনভিন্স করা যতটা সহজ হয়, মেয়েরা বাঘহাটি তো একদম জটিল বিষয়, এদেরকে সহজ করা আসলে জটিল। হ্যাঁ, তো ছেলেরা অনেক সময় ছাড় দিতে চায় কিন্তু মেয়েরা চায় না। এই জন্য আমরা একটু ভালো মতো প্রস্তুতি নিবেন। দ্বিতীয় কথা হলো প্রথম দিন যারা আছেন এরা ভালো মতো নেন, আর সেকেন্ড দিন যারা আছেন ওনাদের জন্য পরামর্শ হলো আপনারা যদি চান প্রথম দিন যারা পরীক্ষা দেয় আইসে একটু তাদের সাথে কোঅপারেশন করতে পারেন। 80 থেকে 90% প্রথম দিনের সাথে সেকেন্ড দিন মিলে যাবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় দিন যারা পড়ছে প্রথম দিন যাতে করছে ওখানে এসে আপনারা একটু ভাইবা দিয়ে বের হলে কি কি আসছে না আসছে, কি আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনারা ওদের সাথে শেয়ার করেন তাহলে পাস করাটা অনেক ইজি হয়ে যাবে, তখন পরদিন আপনারা প্রস্তুতি নিতে পারবেন। স্যার একজনটা চুজ করা যাবে না, আমি 7 তারিখ থেকে 8 তারিখে যেতে পারবো। বললাম যে শিডিউল হয়ে গেছে, এটা নিয়ে কথা এগুলো আমরা অলরেডি বোর্ড থেকে শিডিউল দিছে, তো এটা তোমাদেরকে জানাই দেওয়া হয়েছে। এখন আর ওই সুযোগ নেই,
যেটা বলছি এই সুযোগটা তোমরা নেওয়ার জায়গা পরের দিন আছে, এটা ওভাবে প্রস্তুতি নাও। আর জায়গা প্রথম দিন আসো, এটা ভালো মতো প্রস্তুতি নাও। আর আমি তো সহজ করে দিলাম, 1 থেকে 150 এমসিকিউ পড়লে আশা করি আইসা যাবে, এটার কোনো জটিল না, এটা তো আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা নিয়ে ফেলো। 1 2 নম্বর হলো রিটেন প্রেসক্রিপশন, এগুলো তো স্যার বলে দিবে। আজকে যদি স্যারকে মনোযোগ দিলে আপনি চেষ্টা করবেন একদম টোটাল বিষয়টা একটা ধারণা দেওয়ার জন্য, তাহলে আশা করি গ্যাপ হবে না, একটু মনোযোগ দিলে হবে, ঠিক আছে? দ্বিতীয় হলো আপনারা একটু F1 করে আসবেন। F1 করে আসলে অনেকেই দেখলাম গ্রুপে মেসেজ দিচ্ছেন, আসলে এটা প্রথম দিন না বলে আমাদের অন্যায় হয়ে গেছে, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে এটা এনএসডি একটা সৌন্দর্য, যখন পরীক্ষা দিবে দেখবেন সব জায়গায় একটা F1 পরে, মাসে একটা ক্যাপ পরে, একটা মাস্ক পরে আসলে এটা সুন্দর লাগে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে হবে। তো এগুলা আপনারা কে আগে আপনাদের এগুলা তো আপনাদের থাকতেই হবে, এটা তো আমার বলি বা না বলি। স্যার আমরা কি আপনার সাথে মাত্র টপিকটা নিয়ে যে কোনো F1 হলে হবে, মানে কলেজ কোনো সমস্যা নাই, সাদা গাই দিয়ে লইছে, মানে নতুন করে কিনতে হবে বিষয়টা এমন না। স্কুল কলেজ বা যে কোনো F1 যাদের আছে ওটা বই আলা হবে, কিনতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে? যাদের কলেজে আছে বা বিভিন্ন জায়গায় আছে, কলেজের লোগো আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, ওটার জন্য টেনশন করার দরকার নেই, ওটা বই আসলেও হবে। জাস্ট ওই যে এই পাতলা কাপড়ে কতগুলো টুপি আছে না, একটা মাথায় টুপি পরে মাস্ক পরে চলে আসলে হয়ে যাবে, ক্লিয়ার? এটা কে? আচ্ছা আপনি ভিতর চলে যান, আপনাদের ক্লাস ভিতরে, বুঝছেন বিষয়টা? এটা একটু সুন্দর মতো গেট আপ করে আসবেন, সবাই আইডি কার্ড গলায় ঝুলে আসবেন। আইডি কার্ড পান নাই কেউ তো নাই, তা আইডি কার্ড তো কারো নাই, যাই অনেকের নাই আইডি কার্ড। ওই দিন সবাই আইডি কার্ডটা পরে চলে আসবে, ঠিক আছে? এটা হলো দেখতে সবাই যখন আইডি কার্ড পরে একটা সৌন্দর্য হবে, এটা হলো এই কথা। দ্বিতীয় হলো আপনাদের অ্যাডমিট কার্ডগুলা আপনাদেরকে ভাগ বলছি, শুক্রবারের পরে কিন্তু আমরা আর অ্যাডমিট কার্ড বিতরণ করব না, আর নেওয়ারও আপনাদের কোনো সুযোগ থাকবে না, কারণ আমাদের শনি রবি সোম মঙ্গল একটানা 4 দিন পরীক্ষা। তো ওই পরীক্ষা যখন হবে সকাল 8টা থেকে পরীক্ষা স্টার্ট হবে, কেউ চাইলেও ঢুকতে পারবেন না, কথাটা বুঝতে পারছি? ওই দিন যখন মঙ্গল এখানে হবে, ওখানে আপনারা চাইলেও ঢুকতে পারবেন না। তা সেক্ষেত্রে আপনি শুক্রবারের ভিতরে সবাই অ্যাডমিট কার্ড নিয়ে ফেলবেন। এখন আপাতত অফিসিয়াল যে অ্যাডমিট কার্ডটা নেবেন সেটা হলো আমাদের অফিসের অ্যাডমিট কার্ড নেবেন। পরীক্ষার দিন সকালবেলা অ্যাসেসররা যখন আসবে আমাদের অ্যাডমিট কার্ড ওটা ওনাদেরকে জমা দিলে বোর্ডেরটা আপনারা পেয়ে যাবেন, বুঝছেন? এটা হলো ভাই যা কিছু হলে হবে, এটা নিয়ে যত আপনারা আইন করবেন তখন ফাইসে যাবেন, যত ইজি করেন তত সহজ। আপনি কি আমাদের স্টুডেন্ট? আচ্ছা ওনাকে ভিতরে বসতে বলেন, আপনি ভিতরে গিয়ে বসেন। আচ্ছা তাহলে F1 করে আসবেন, যত 8টার সময় চলে আসবেন। অনেকেই প্রশ্ন করে এটা কেন, এখানে আপনাদের পরীক্ষা এরপর একটা টাইমের পরে আপনাদের আইসা 10 মিনিট বসলে তো লস নাই, লস আছে? একটু আগ থেকে প্রস্তুতি নিয়ে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা মোটামুটি মেসেজ পাইছেন তো? আর কিছু আছে বলার মতো? F1 পরে আসবেন, আইডি কার্ড পরে আসবেন, এটা পরে আসবেন, অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন, পরীক্ষার প্রস্তুতি নেবেন, ঠিক আছে? লাস্টে এসে কথা বলা দরকার, এটা যা বলা বলে ফেলছি। তুমি কোথা থেকে নিবা এটা তুমি চিন্তা করে নাও, ঠিক আছে? আগে তো বলা হয়নি স্যার। স্কুল কলেজের সবাই পুরো চলবে। তোমাকে অর্ডার করতে বলি না, হকার্স মার্কেট শুক্রবারও খোলা থাকে, যে কোনো সময় গেলে বাবা। কি হকার্স মার্কেট শুক্রবার খোলা থাকে, বন্ধ থাকে না, পায়ের উপর খোলা থাকে, প্রতিদিন খোলা থাকে, ঠিক আছে? আর না পাইলে স্কুল কলেজ ছোট ভাই মানে বোন টোন যা আছে একটা গাই দিয়ে চলে আসবেন, না পাইলে সাদা শার্ট পরে আসবেন। আচ্ছা না পাইলে তুমি জামা না খুলে চলে আসো, আর এটা নিয়ে টেনশন কথা বলো না, একটা নিয়ে। এই শোনো, তোমরা লাস্টে যে আসবা এখানে রিপিট করবা না,
টোটাল পরিবেশটা নষ্ট হয়ে যায়। তোমার আসছো এটা নিয়ে 10 মিনিট কথা বলছি, আবার এসে একই কথা বলতে হবে। তোমাদের কেউ আসলে এখান থেকে জেনে যাবো, রিপিট করার দরকার নেই, ঠিক আছে? কারণ আজকে আসছে গুরুত্বপূর্ণ সময় নিয়ে, এটা হয়তো কথা বলার দরকার নেই। এগুলো মূল কথা। সবাই তাহলে নিয়মিত ক্লাস করেন, আর যারা পিছনে সিট না পাইছে এখানে হুইল চেয়ার একজন বসতে পারেন আইসা, আর বাকিগুলো দাঁড়াই থাকেন। সবাই ভালো থাকেন। আপনারা সামনে চলে আসতে পারেন, বেটার হয়। প্রেজেন্সে কামনা করে সেজন জায়গা দিতে পারবে না, আসলে প্রেজেন্সে কামনা করে। আমি তাইলে আপনাদের এমসিকিউ সম্পর্কে একটু বলি আর কি। হ্যাঁ, মূল কাজে যাই। আসেন বসেন, কিন্তু তোর একটা চেয়ার আমরা পুরো বসি। বসেন বসেন, হুইল চেয়ার বসে দেন। না লাইটের সাথে বাজে এই লাইটে লাগতেছে, ভালো সমস্যা নাই, মুখে খাওয়া যাবে। স্যারকে তো একটা চেয়ার দেওয়া উচিত। এই ওই পাশে নিতে দিয়ে দেন, ওই পাশে দিয়ে বসে দেন ওদিকে। হুইল চেয়ার নেই, এই প্লাস্টিকের চেয়ারও না ইয়াতে দিয়েছে। প্লাস্টিকের চেয়ার দিলে তো দেখতে হতো। আপনাদের এমসিকিউ থাকতে পারে হয়তো 20 থেকে 25টা, এটা ডিপেন্ড করা হচ্ছে অথরিটির উপর। কেউ কেউ প্রশ্নতে 20টা দেয়, আবার 25টাও দেয়। হ্যাঁ, এরপরে থাকবে হচ্ছে মানে এক কথায় উত্তরের মতো, লাইক ফিট টু ওয়ার্ক কি, এটা সম্পর্কে তো আপনারা জানেন। ফিট টু ওয়ার্ক না যায় না, মানে তুলে নেওয়া, উত্তরটা তুলে নেওয়া কাজের জন্য। ফিট টু ওয়ার্ক এটা আসতে পারে। মানে ফিট টু ওয়ার্ক হচ্ছে আপনার মানে আপনি যে কাজে ফিট কিনা, ঠিক আছে, উপযুক্ত কিনা, এটা মেডিকেলি সার্টিফিকেট প্রদান করা একটা। হ্যাঁ, আপনি যে ফিট সেটার একটা মেডিকেল সার্টিফিকেট, এটা হচ্ছে ফিট টু ওয়ার্ক। হ্যাঁ, এটা আপনার এমসিকিউ তো অবশ্যই আসবে। ফিট টু ওয়ার্ক কি, আপনার ওখানে 4-5টা অপশন থাকবে, হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটাই আমি কিছু আপনাদেরকে এমসিকিউ বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ, এটা আপনারা চাইলে ফটোকপি করে ফেলতে পারেন। তাহলে কি মেডিকেল সার্টিফিকেট? হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট। গেট কি, হাঁটার শব্দ যেভাবে গেট কি, यस কে জি চলা বা হাঁটার ভঙ্গি, হাঁটার পদ্ধতি, হ্যাঁ জি এ আই টি, এটার অর্থ কি? হাঁটার পদ্ধতি। শোল্ডার মুভমেন্ট কয়টি? শোল্ডার মুভমেন্ট স্টার্ট, এটা তো জানা দরকার, এটা তো একদম 100% আসার সম্ভাবনা। 7টি, কে বলতে পারবে 7টা কি কি? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, মিডিয়াল রোটেশন, সাইডাল রোটেশন, আর একটা হচ্ছে সার্কামলেশন। রোটেশন দুইটা আছে তো, মিডিয়াল রোটেশন আর একটা হচ্ছে ল্যাটারাল রোটেশন। ম্যাটারাল না ল্যাটারাল, ল্যাটারাল আর এটা হচ্ছে সার্কামডাকশন। সার্কামলেশন। ফিজিক্যাল হ্যাজার্ড 9 কোনটি বললেন তো আপনারা? আগুনে পুড়ে যাওয়া, পিছলে পড়ে যাওয়া, ফেলে দেয়া, ভূমিকম্প। ভূমিকম্প। ক্লায়েন্টের রুমের স্ক্যাটার্ড আইটেম কোনটি? জানালার পর্দা, কার্পেট, মশারি, ডোরম্যাট। মশারি। ইনসুলিন কোথায় দেয়া হয়? 4 জায়গা। না, জাস্ট আপনাকে বলা হচ্ছে ইনসুলিন কোথায় দেয়া হয়। বলছেন সাবকিউটেনাস। এটা হচ্ছে মাংসপেশিতে আছে, এটাকে ইংরেজিতে বলে সাবকিউটেনাস। ওকে। কার্পেট ইন্টারমাসকুলার বলে না? ইন্টারমাসকুলার, এটা সাবকিউটেনাস। সাবকিউটেনাস চামড়ার নিচে, আর কি চামড়ার নিচে, আপনার একদম ওই যে পুরো চামড়ার নিচে মাংসের উপরে। এটা সাবকিউটেনাস। কার্পেট পরিষ্কার করা হয় কোনটি দিয়ে? ভ্যাকুয়াম ক্লিনার, কার্পেট সুইপার, বালতি, ঝাড়ু। করোনাল প্লেন দ্বারা বডিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এটা কি হচ্ছে রাইট এন্ড লেফট, অথবা আপার এন্ড লোয়ার, অথবা প্রক্সিমাল ও ডিস্টাল? কোনটা?
না না প্রক্সিমাল প্রশ্নটা বুঝি নাই স্যার করোনাল প্ল্যান দ্বারা বডিকে দুভাগে ভাগ করা হয়েছে। ওই ভাগগুলা কি কি? প্রক্সিমাল, ডিস্টাল, আর একটা রাইট লেফট, আপার লোয়ার, উপরে সবগুলো। এটার উত্তর হচ্ছে প্রক্সিমাল ডিস্টাল। এটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা ওখান থেকে ইয়া করে বাতলে পারেন। এখানে আমি দাগানো আছে, ফটোকপি করলে বেটার হয়। কব পরীক্ষা করা হয় কেন? জি স্যার কব পরীক্ষা করা হয় কেন? জ্বর নিয়ন্ত্রণ করার জন্য, ডায়রিয়া হলে, ডায়াবেটিস হলে, যক্ষ্মা হলে। Right. নিচের কোনটি খাদ্য উপাদান নয়? চর্বি, আমিষ, দুধ, পানি। পানি পানি পানি। আমি আবার বলছি, এটা আমার পরীক্ষার সময় আসছে। হ্যাঁ, নিচের কোনটি খাদ্য উপাদান নয়? দুধ। দুধ কিন্তু খাদ্য উপাদান নয়। ফ্যান্ট বলতে কি বোঝায়? ফ্যান্ট ফ্যান্ট মানে বলে না মানুষ এটা প্যানিক হয়ে গেছে, আমরা এরকম বলি না, এটা ফ্যান্ট থেকে আসছে। কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে যাওয়া, মানে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া, চেতন হয়ে যাওয়া। হ্যাঁ, এখানে কিছুক্ষণের জন্য চেতনা হারানো, এটাই হচ্ছে ফ্যান্ট। ফ্যান্ট কার পরিচালনায় ক্লায়েন্টকে ফিজিওথেরাপি দেয়া হয়? পালস রেট 100 এর উপরে হলে কি বলে? অ্যালার্জি কোন রোগীর সাথে সব সময় কোন ওষুধ রাখতে হয়? আপনারা একটু মন দিয়ে শুনেন। অ্যালার্জি রোগীর সাথে সব সময় কোন ওষুধ রাখতে হয়? ওই যে অ্যাজমাটিক যে না, না, যেটা বলছি বাকিগুলো বললাম না, এটাই যে আপনাদের মাথায় থাকুক। অ্যান্টিহিস্টামিন। ক্লায়েন্ট ইন্টারনেট ব্যবহার করতে চাইলে কেয়ার গিভারের করণীয় কি? মন দিয়ে একটু শুনেন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ক্লায়েন্ট ইন্টারনেট ব্যবহার করতে চাইলে কেয়ার গিভারের করণীয়: মোবাইল এনে ইন্টারনেট অন করে ব্রাউজার খুলে দেয়া, ব্যবহার করতে নিষেধ করা, কম্পিউটার প্রিন্টার সংযোগ করে দেয়া, এড়িয়ে যাওয়া। ব্রাউজার খুলে দিতে ঠিক আছে, যদি কোনো পেশেন্ট বলে যে আমাকে একটু ইন্টারনেটটা অ্যাক্সেস করে দেন, তখন আপনারা কি করবেন? মোবাইল হাতে নিয়ে ডেটা অন করে ওয়াইফাই কানেক্ট করে ওনাকে ব্রাউজার ওপেন করে দিতে। হ্যাঁ। নিচের কোনটি কেয়ার গিভারের কাজ নয়? ক্লায়েন্টের যত্ন নেওয়া, ক্লায়েন্টকে ঘুরতে নিয়ে যাওয়া, ক্লায়েন্টকে খাওয়ানো, ক্লায়েন্টের পরিবারের জন্য ভাইটাল সাইন নয় কোনটি? জ্বর দেখা, পালস, ব্লাড সুগার, ব্লাড প্রেসার। বেড বাথের পদ্ধতি নয় কোনটি? বেড বাথ, পার্শিয়াল বাথ, এয়ার বাথ, স্পঞ্জ বাথ। বাথ সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে, কোনটা কি বাথ বললে কি দেখাতে পারবেন? বেড বাথটা কি? অবস্থায় থাকবে এবং ওই অবস্থাটাকে মানে আচ্ছা, পার্শিয়াল বাথ না 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 ওটাই স্পঞ্জ বাথ। পার্শিয়াল বাথটা হচ্ছে আপনার মনে করেন পেশেন্টের কিছু অংশ অবশ অথবা কিছু অংশ ক্ষত অথবা উনি মানে ইনজোর্ড, হ্যাঁ, ওনাকে বেডে না নিচে নামিয়ে কিছু অংশ ধুয়ে দেয়া, এটার নাম হচ্ছে পার্শিয়াল বাথ। আর এয়ার বাথ তো জানেন, বলেন তো কে পারবেন দেখি? ফুল বাথটাই মূলত, ফুল যে বাথটা, এটা তো ফুল বাথ নামে নাই, কিন্তু ফুল বাথটাকে মূলত স্পঞ্জ বাথ মানে টোটালি হচ্ছে আমরা যে জ্বর হলে যেভাবে সেবাটা করি ওভাবে মুছে দিয়ে শরীরটাকে ধুয়ে দেওয়ার নামটাই হচ্ছে স্পঞ্জ বাথ। শরীরের কোন স্থানে পালস দেখা যায় না? চোয়ালে। শরীরের কোন স্থানে পালস দেখা যায় না? হাতের কবজি, পায়ের পাতা, গোড়ালি, চোয়ালে। হিপ জয়েন্ট কোন মুভমেন্ট হয়? হিপ জয়েন্টের কোন মুভমেন্ট হয়? ফ্লেকশন, সার্কামডাকশন, রোটেশন, উপরে সবগুলো। ব্লাড সুগার কমে গেলে কি করবেন? চর্বিযুক্ত খাবার খাবেন, ডায়াবেটিস ওষুধ গ্রহণ করবেন, ব্লাড প্রেসারের ওষুধ খাবেন, কোনটি নয়। কোনটি ফিজিওথেরাপির দেয়ার পন্থা নয়? ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ।
নয় বলছে নয় ইলেকট্রোথেরাপি ইলেকট্রোথেরাপি না 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 এক্সারসাইজ তো দিবে এক্সারসাইজ দিবে তো দিবে। ম্যানুয়াল থেরাপি তো ম্যানুয়াল থেরাপি ফিজিওথেরাপি এক্সারসাইজ দিবে না কেউ এক্সারসাইজ দিবে না আবার একটু শোনাচ্ছি কোনটি ফিজিওথেরাপি দেয়ার পন্থা নয় এখানে একটা ইলেকট্রোথেরাপি অবশ্যই ইলেকট্রোথেরাপি দিলে দিবে, মানুষ দিবে। এই ফিজিওথেরাপি যাদের দরকার তারা ইলেকট্রোথেরাপির মাধ্যমে দেয়া যায় দেয়, হ্যাঁ। ম্যানুয়াল থেরাপিও দিতে পারে এক্সারসাইজের মাধ্যমে থেরাপি দিতে পারে আর একটা এখানে যেটা আছে সেটাতে এখানে লিখাই নাই বাট এটা মানে অবান্তর একটা অ্যানসার দিয়ে দিবে হয়তো এখানে একটা প্রিন্টে আসে না তাহলে ওইটাই উপরে সবগুলাই থাকবে সবগুলো থাকবে একটা না অ্যানসার আছে আমি তো ওখানে অপশন 4 নাম্বারটা নাই সেই জন্য বলছি সেই অ্যানসারটা নাই যেটা অ্যানসার এটা নাই ওইটা তার মানে ওই তিনটা দিতে হবে দিতে হবে। যেটাও এক্সট্রা অপশন দিবে ওইটা আমাদের ওইটা নাই হ্যাঁ। ওটাই উত্তর হবে ওইটা আমি বলি একটু উত্তর অ্যাবসেন্ট উত্তর হচ্ছে এসএসআর বসাই দিবে প্রেসার মানে প্রেসারের অ্যাবডোমেন মানে ওই যে অ্যাবডোমেন দেখলে এটা না ঠিক আছে প্রেসারের যে অ্যাবডোমেনে এই যে পাকস্থলীতে যে চাপ দেয় একটা হ্যাঁ এটা হচ্ছে না আর কি উত্তরটা হচ্ছে এটা জি স্যার কম তাপমাত্রার গরম পানি দিয়ে গোসল করতে হয় কত তাপমাত্রায় গরম পানি দিয়ে গোসল করতে হয় 37 থেকে 37 সেলসিয়াস অপশন থাকে স্যার হ্যাঁ 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রায় আর যদি এটা সেলসিয়াস না থাকে ফারেনহাইট থাকে তখন তাহলে 100 94.6 থেকে 98.6 না 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 আমার মনে হচ্ছে 37 হ্যাঁ 37 ডিগ্রি সেলসিয়াস থেকে ইয়াতে নিলে সেলসিয়াস কত না ফারেনহাইট তোমার তো হচ্ছে 100 আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেটা ওটা হচ্ছে একটু বাড়বে এটা 102 100 এরকম অপশন রোগী পজিশনিং না করলে কোন জায়গায় গা হবে না অ্যাবডোমেন শোল্ডারে টো অ্যাবডোমেন হিল অ্যাবডোমেন অ্যাবডোমেন একদম মোটা রোগী লিফটিং এর সময় কেয়ার গিভার কোথায় ব্যথা পেতে পারে লিফটিং শিফটিং তো সবাই পারেন আশা করি দেখাইছিল তো স্যার তারপরেও জড়তা তো আছে নিচের কোন মাধ্যমে ওষুধ সেবন সম্ভব নয় শ্বাসনালীর মাধ্যমে হ্যাঁ শ্বাসনালীর মাধ্যমে ওষুধ সেবন সম্ভব নয় শরীরের কোন অংশে প্রেসার সুর বেশি হয় গোড়ালি গলা কোমর ঘাড় না এটা রং এটা হচ্ছে ঘাড়ে ঘাড়ে এটা মাথায় রাখবেন একটা ছিল যে শোল্ডার না গোড়ালি আপনারা বলছেন এটা আমরা শিখছিলাম এক সময় গোড়ালি শিখছিলাম কিন্তু অ্যানসার হচ্ছে ঘাড় শরীরের কোন অংশে প্রেসার সুর বেশি হয় ঘাড়ে প্রেসার সুর মানে হচ্ছে কি আমি একটা পেশেন্টকে ধরে মানে বেড থেকে নিচে নামাবো অথবা নিচ থেকে বেডে তুলবো ওনাকে তো আমার গলায় ধরতে হচ্ছে না এভাবে ধরি না আমরা তো এখান থেকে ওনার এখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা বেশি কোমরের চেয়ে এখানে বেশি মানে সবচেয়ে বেশি যেহেতু বলছে এটা হচ্ছে ঘাড়ে ঘাড়ে স্যার প্রেসার আর প্রেসার শোর এই দুইটার মধ্যে যদি একটু বুঝাই দিতে প্রেসার আর প্রেসার শোর আচ্ছা এর মধ্যে পার্থক্যটা কি প্রেসার আর প্রেসার এখানে হচ্ছে কি প্রেসার সুর বলতে বাংলাটা কি ক্ষত কত বুঝছেন এইটা। আমি একটু আপনাদের মানে কি ব্যক্তি কোনটি স্টিফনেস দূর করার ব্যায়াম নয় কোনটি স্টিফনেস দূর করার ব্যায়াম নয় হোল্ড রিল্যাক্স স্ট্রেচিং মোবিলাইজেশন রুট টেকনিক্স মোবিলাইজেশন আবার একটু শুনেন এটা কোনটি স্টিফনেস দূর করার ব্যায়াম নয় মোবিলাইজেশন মানে তো আপনাকে অবশ্যই ইয়া করতে হবে মানে তাহলে স্টিফনেস মানে কি স্টিফনেস হচ্ছে যে ওই মন আপনার যে ওই যে বার্ন টিস্যু নষ্ট হয়ে যায় এটা কি বার্নের পরে যে টিস্যু আছে না শরীরে পাতলা টিস্যু ওটা নষ্ট হয়ে যায় কোনটি মানুষের শক্তি বাড়ানোর ব্যায়াম নয় পিএনপি এক্সারসাইজ ওয়েট বিয়ারিং এক্সারসাইজ ফ্র্যাঙ্কেল এক্সারসাইজ প্রোগ্রেসিভ স্টিফনেস এটা ফ্র্যাঙ্কেল এক্সারসাইজ কোনটি মানুষের শক্তি বাড়ানোর ব্যায়াম নয় ফ্র্যাঙ্কেল এক্সারসাইজ মানুষের শক্তি বাড়ানো মানে কি ফ্র্যাঙ্কেল এক্সারসাইজ এটা হচ্ছে মূলত গোড়ালি যে আমরা যে এক্সারসাইজ করি তো আমার মানুষের ইয়া আচ্ছা জয়েন
কোনটি ব্রেথিং এক্সারসাইজ নয়? জেন্টাল, ডিপ ব্রেথিং, চেস্ট ম্যানিপুলেশন। চেস্ট ম্যানিপুলেশন হচ্ছে কি ব্রেথিং এক্সারসাইজ নয়। ফিজিওথেরাপি চিকিৎসা কে নির্ধারণ করবেন? সুজি কোন ধরনের খাদ্য? আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ। শর্করা। সুজি কোন ধরনের খাদ্য? শর্করা। সুজি কোন ধরনের খাদ্য? শর্করা। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? যখন রক্তচাপ 140 মিলিমিটার অফ মার্কারি হয় তখন তাকে কি বলে? এসটিএন। ফার্স্ট এইড কিট নয় কোনটি? অ্যালকোহল প্যাড, স্যালাইন, সিজার, অ্যান্টিবায়োটিক। অনেকে কিন্তু স্যালাইন লিখে দিবে। হ্যাঁ, এটা কিন্তু একদম কমন। আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন দেখতেছি আমি একজনে মনে হয় অ্যান্টিবায়োটিক এটা দিছি, সবাই স্যালাইন দিছে। আমরা পড়ছি স্যালাইন সিরিয়াসলি, সেই জন্য বলতেছি এটা মাথায় রাখেন। ফার্স্ট এইড কিট নয় কোনটি? অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আর হচ্ছে পরীক্ষা যে আপনাদের যেহেতু এনএসডিআই বোর্ডের আন্ডারে সকাল বিকাল বা একদিন পরে মানে প্রথম প্রশ্ন যাদেরটা পাবেন ওইটা সবাই একটু রিড করিয়েন। আশা করি 100 অথবা 90% ইয়া হতে পারে। ঠিক আছে, ওখানে তো প্রশ্ন তো আপনারা আনতে পারবেন না। ঠিক আছে, প্রশ্ন আপনারা আনতে পারবেন না, কিন্তু আপনাদের যে এখানে তো অনেকে মেমোরাইজ ভালো না, মানে মনে রাখতে পারে। ভুলে যাব, পরীক্ষা দিয়ে সব ভুলে যাব আমরা। না এটা এখানে কিন্তু এ প্লাস পাওয়া এ মাইনাস পাওয়ার কোনো সিস্টেম নাই। সবাইকে কনফিডেন্ট হইতে হচ্ছে, এটাই। সবাই তো একটা সার্টিফিকেট চাই, সবাইকে পরিশ্রম করছে না, তো আমরা একে অপরকে যতটুকু সম্ভব হেল্প করব। যদি ওখানে একটু স্কোপ কম থাকে হেল্প করার, কিন্তু হেল্প করব। আর বড় কথা হচ্ছে প্রথম যারা পরীক্ষা দিবেন তারা পরীক্ষা দিয়ে এসে যা যা আসছে সবার সাথে একটু শেয়ার করিয়েন, গ্রুপে বানিয়ে খাওয়াই তাহলে বলে দেব সব। আমাদেরকে হেল্প করো স্যার, এত স্যার আসলে অনেক ইয়া নাকি না হেল্প করতে কি ওখানে সিট প্ল্যানিং গুলো হয় পাশাপাশি, মানে এখানে একজন এখানে একজন এরকম সেম প্রশ্ন থাকে। তবে কথা বলা যায় না, গান পিড়ানো যায় না, একটু এরা রেস্ট্রিক্টেড ওই বিষয়টাতে। সো এটা আপনারা খাতা কি করে নিয়ে যে দাঁড়ায় রাখতে পারে এরকম হবে, এরকমও আছে মানে বোর্ড পরীক্ষার মতো। বোর্ড পরীক্ষার মতো। এটা টোটালি ডিপেন্ড অন, মানে এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনাদের উপরে, আপনারা কিভাবে ডিল করতেছেন, একজন আরেকজনকে কিভাবে হেল্প করতেছেন। ঠিক আছে, স্যারের সামনে ভাবে কথা বলা যাবে না, ওখানে মানে দেখা দেখি করা যাবে না, খাতা নিয়ে নিই। আর ওখানে টাইমটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। এটা যারা আপনারা মোটামুটি করতেছেন এটা 10-15 মিনিটের কাজ, বুঝছেন, কিন্তু ঘন্টা তো 1 ঘন্টা দেয়। ওখানে 15 মিনিটের কাজ, আপনারা সবাই পাস করবেন। আস্তে আস্তে অ্যানসার করবেন, যেগুলো পারেন সেগুলো আগে করবেন, যেগুলো পারবেন না সেগুলো সিস্টেম করে। স্যার আপনি কি ডিসকাস করার বা হেল্প নেওয়ার সুযোগ পাইছেন? সুযোগ ছিল না অনেস্টলি স্পিকিং, সুযোগ ছিল না। তবে হ্যাঁ, স্যার যখন ওইদিকে চলে যায় তখন পাশের জন থেকে একটু মানে এটা যেটুকু করা যায় যতটুকু করা যায়। স্কুলের বোর্ড পরীক্ষা যেগুলো করছে এটা ক, এটা ক, এটা গ। তবে এখানে আমি জানি আপনারা রিটেনে সবাই পাস করতে পারবেন, রিটেনে সবাই পাস করতে পারে। আমার মনে হচ্ছে রিটেনে আপনারা সবাই পাস করবেন। ঝামেলাটা হবে হচ্ছে প্র্যাকটিক্যাল এবং হচ্ছে এগুলাতে আপনাকে লিফটিং শিফটিং করতে বললো, আপনি করে দেখাইলেন, এটার এগেইনস্টে আপনাকে 5টা প্রশ্ন করে দিবে, মানে এটা রিলেটেড। যদিও আপনি স্মার্টলি হ্যান্ডেল করেন এটা কোনো ব্যাপার না, এটা পেরে যাবেন। আর ওখানে যারা আসতেছেন তারাও লাইক আমাদের মতোই, মানে একদম যে মন্ত্রী মিনিস্টার আসতেছে ওই রকম না, আমাদের মতোই মানুষ। বই পাওয়ার কোনো দরকার নাই। দেখবেন যে ওনাদের যদি আপনি একদম কনভিন্স করতে পারেন, খুব ইজিলি কনভিন্স হবে। স্যার আমাদের সমস্যা হচ্ছে জায়গায় শুধু প্র্যাকটিক্যাল ওই তো সবাই কিছু খাওয়াই নিয়ে বলতেছে সব জায়গায় স্যার ওখানে আমাদের জড়তা টেবিলের নিচে স্বাভাবিক শ্বসন হার কত? জি স্যার, শ্বসন হার স্বাভাবিক 12 থেকে 12 থেকে 18 বলো না দিন। না বইতে আছে 12 থেকে 20, কিন্তু এটা হচ্ছে মানে আইডিয়ালটা হচ্ছে 12 থেকে 16। এটা কি আদর্শ স্যার যদি এটাই স্যার কই আছে 12 থেকে 20। হ্যাঁ 12 থেকে 20 নরমাল শ্বসন হার হইলো 12 থেকে 16। 12 থেকে 16
পিছনের গুলা কি শুনতে পারছেন আপনারা? শ্বসন হার কত? 12 এখন স্যার এটা কি আমরা কি 12 থেকে 16 বলবো না 12 থেকে 20 বলবো? স্কারবির উপায় ভিটামিন কিসের অভাবে? স্কারবি স্কাবিস হচ্ছে একটা পাঁচটা পুষ্পাস্ত্র। স্কারবি হচ্ছে এটা হচ্ছে ভিটামিনের অভাবজনিত একটা রোগ। রাইট, ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারবি আর স্ক্যাবিস হচ্ছে আচ্ছা, এক্সকিউজ মি, পিছনে। ক্লায়েন্ট সকালে ঘুম থেকে ওঠার পর যদি তার গাঁট ব্যথা করে তাহলে তার কি কারণ? সে কি শক্ত গাঁট, ভাঙা গাঁট, স্থানচ্যুত গাঁট, উপরের কোনটি নয়? শক্ত গাঁট। স্টিফ নেক যেটা বলে এটা হচ্ছে শক্ত গাঁট। কিসের জন্য জীবাণুনাশক ব্যবহার করা হয়? ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমানোর জন্য? শিওর তো? কাঠের পাত্রে খাবার না রাখার পরামর্শ দেয়া হয় কেন? এই যে জীবাণু মুক্ত হয় না, জীবাণু এটা প্রপারলি জীবাণুমুক্ত হয় না সেজন্য। সেজন্য। আরো অনেক ঘুরানো ফেরানো বলে দেয়া আছে, আপনাদের মনে হবে যে ওগুলা অ্যানসার, কিন্তু মূল অ্যানসার হচ্ছে কি জীবাণুমুক্ত হয় না। হয় না। মানে কাঠের পাত্রতে সাধারণত জীবাণুমুক্ত হয় না, ব্যাকটেরিয়া 100% যায় না। যায় না। আচ্ছা, এই প্রশ্নটা আসছিল আমার সময়। একজন কেয়ারগিভার হিসেবে আপনি নিচের কোন খাবার আপনার ক্লায়েন্টের মানব দেহের শক্তির উৎস হিসেবে কাজ করার পরামর্শ দেবেন? শাক সবজি, গাজর, চা, পানি। চা, দুধ, সবজি, পানি, আলু, ডিম, মাখন, ভাত, বাটি হলুদ, বাটি হলুদ, চা, দুধ। সবজি মানে চা যেখানে যেখানে আছে সেটা না, ঠিক আছে? যেখানে চা লেখা আছে ওগুলো ওইটা বাদ, বাদ। বাকিটা অ্যানসার। আলু, ডিম, ভাত, মাখন। কখন আপনার গ্লাভস পরা উচিত? শুধুমাত্র স্যাম্পল কালেকশনের আগে, শুধুমাত্র রোগীকে স্পর্শ করার আগে, রোগীকে স্পর্শ করার আগে, উপরের কোনোটি নয়, ব্যাক পেন বা রোগী স্পর্শ করার আগে। ব্যাট ফ্যান বা রোগীকে স্পর্শ করার আগে। ব্যাক পেন চিনেন আপনারা? জি স্যার। ব্যাক পেন হচ্ছে রোগীর নিচে, পেছানার নিচে একটা থাকে না, ইয়াটিয়া ফেলানোর জন্য। ভ্যাকসিন জাতীয় আর কি। ইয়েলো প্যাড। ভ্যাকসিন জাতীয় না, ওই যে ছোট একটা বাটি প্লাস্টিক জাতীয়। মানে ওই ফুল রাখে যে বিবিধ কতদিন পর পর টুথব্রাশ পরিবর্তন করতে হয়? 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। রোগীকে গোসল করানোর সময় আপনার প্রথম কাজটি কি করা উচিত? গোসলের সামগ্রী সংগ্রহ করা, রোগীর ব্যবহার্য সামগ্রী প্রস্তুত করা, রোগীর চার্ট চেক করা, উপরের সবগুলো। রোগীর চার্ট সবগুলোই হবে। না, রোগীর চার্ট চেক করা। রোগীর চার্ট চেক করা, ঠিক আছে? একটা রোগীকে যখন গোসল করাইতে যাব, প্রথমে আমার কাজ হবে কি ওনার চার্টটা চেক করা। চার্টের মধ্যে ওনার কি লেখা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, উনি যদি দেখেন যে অপারেশনের রোগী, ওনাকে আপনি গোসল করাইতে পারবেন? পারবেন না। তাহলে চার্ট আগে আমাকে কি করতে হবে? চার্ট চেক করতে হবে। অ্যানসার হচ্ছে চার্ট চেক করা। রোগীকে স্পঞ্জ বাথ দেওয়ার সময় আপনি কত ঘন ঘন তাপমাত্রা এবং নাড়ি চেক করবেন? প্রতি 10 মিনিট, প্রতি 12 মিনিট, প্রতি 15 মিনিট? 15 মিনিট। কোনোটি নয়। প্রতি 15 মিনিট। না, না, 15 মিনিট। 15 এটা রোগীকে স্পঞ্জ বাথ দেওয়ার কত ঘন ঘন তাপমাত্রা এবং নাড়ি চেক করবেন? না, নাড়ি চেক করার দরকার নেই। দরকার নাই এখানে। প্রতি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, কোনোটাই না। কোনোটাই না। জি স্যার। নিচের কোনটি সঠিক? দিনে 2 বার ব্রাশ করা, দিনে 1 বার গোসল করা। আমি আগে বলি, আপনারা একটু ভালোভাবে শুনেন। নিচের কোনটি সঠিক? দিনে 2 বার ব্রাশ করা উচিত, দিনে 1 বার গোসল করা উচিত, শরীরের যে অংশ কাপড় দিয়ে ঢাকা থাকে সেগুলো অতিরিক্ত যত্ন নেওয়া উচিত, উপরে সবগুলো। সবগুলোই পজিটিভ। রোগীকে উত্তোলন এবং স্থানান্তর কৌশল হিসেবে কোনটি বল? আপনার পা দিয়ে উত্তোলন করুন, কবজি সোজা রাখুন, কোনটা? পা দিয়ে উত্তোলন করুন। হ্যাঁ, এটাই ভুল। পা দিয়ে কখনো উত্তোলন করা যাবে না। এখন এখানে অপশন যাবে স্যার। নিচের কোনটি সাধারণ ভাইটাল সাইনের মধ্যে পড়ে না? শরীরের তাপমাত্রা, পালস রেট, শ্বসন, চোখের রং পরিবর্তন। চোখের রং পরিবর্তন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য স্বাভাবিক বিএমআই কত?
18.5 এর কম, 18.5 থেকে 24.9, 25 থেকে 2.49, 30 থেকে 18 থেকে 24 18.5 থেকে 24.5 ও বিএমআই স্যার প্রশ্নটা কি ছিল? বিএমআই একজন প্রাপ্তমান বয়স্ক মানুষের জন্য স্বাভাবিক বিএমআই অর্থ কি? বডি মাস ইনডেক্স, বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স আপনি কি বলছেন? বেসাল ওটা BMI মেটাবলিক রেট। ওটা বিএমআই আর এটা বিএমআই। বিষ খেয়েছেন এমন ব্যক্তি শনাক্ত করার প্রথম উপায় হলো চোখের পাতার প্রসারণ, জ্বর আসা, ব্যক্তির চিৎকার, ব্যক্তির অচেতন হয়ে যাওয়ার প্রবণতা। চোখের যে অচেতন হয়ে যাওয়ার প্রবণতা। হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন সেটাই মূলত সবাই মানে কমন না বললে ওইটাই দিবে, কিন্তু জেনারেলি হচ্ছে কি অ্যানসারটা হচ্ছে অচেতন হয়ে যাওয়ার প্রবণতা। ফার্স্ট এড দেওয়ার সময় কোনটি করা যাবে না? বিষ খাওয়ার রোগীকে মুখে কিছু আটকে থাকলে তা সরানো, চোকিং এর ক্ষেত্রে জোরে জোরে কাশি দেওয়ানো, পোড়া স্থানে বরফ দেয়া, উপরের কোনোটি নয়। কি করা যাবে? পুরো স্থানে বরফ দেওয়া। বরফ দেয়া। পোড়া স্থানে বরফ দেওয়া যাবে না। এটা কিন্তু দেয়া যাবে না, এটা ফার্স্ট এড। পানি, ঠান্ডা পানি দিতে হবে পুরো স্থানে। আচ্ছা, সোকিং তো বুঝেন না? পুরো স্থানে তো আর কি বরফ দেয়। এটাই তো ক্ষতি। শকিং মানে শক। শকিং মানে কি? গলার চোকিং। শকিং না, শক একটা হচ্ছে চপিং, সব চপিং, খাওয়া। সব খাওয়া। শক, চপিং, এটা তো চকিং। চকিং, চকিং। মানে হ্যাঁ হ্যাঁ, কে বলছে এটা? CHUKING। হ্যাঁ, চকিং হচ্ছে গলায় কিছু মানে এটা গলায় হতে পারে, পেটে হতে পারে, মানে কিছু আটকে গেলে ওইটাকে চাপিয়ে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে চকিং। এগুলো আশা করি আপনারা সবাই পারবেন, তবু আমি একবার বলে দিচ্ছি আর কি। একটি টিমে কমপক্ষে কতজন টিম মেম্বার থাকে? 3 জন, 5 জন, 7 জন, 4 জন। এটা এই টিম না, আপনি যে ওইটা বলতে পারবেন না যে কমার্সের কেউ আছেন? কমার্স আমরা বলছি না টিম কাকে বলে? টিম মানে এক বা একাধিক ব্যক্তি নিয়ে গঠিত। তারা তো অপশনগুলো কি বলেছে? কিন্তু ওই টিম হিসাব করলে হবে না, এটা কেয়ার গিভারের টিম। কেয়ারগিভার টিমে কয়জন থাকে? একজন কেয়ার গিভারের একটি টিমে কমপক্ষে কতজন টিম মেম্বার থাকে? 4 জন। 4 জন কেয়ার গিভারের জন্য 4 জন, কিন্তু অন্য সেন্সে আপনি অন্য পড়াশোনা যা করছেন ওখানে কিন্তু আছে, কিন্তু কেয়ার গিভারের জন্য 4 জন। চারজন কে হবে? ডাক্তার, পেশেন্ট, তারপর কেয়ার গিভার, আরেকজন আছে সুপারভাইজার বা নার্স। পেশেন্ট, 4 জন। ডাক্তার কেয়ারগিভার। মানব দেহের সবচেয়ে বড় অর্গান কোনটি? স্কিন। রাইট, স্কিন। OMD অর্থ কি? OMD এমডি। UMD না UND। OMD। UMD। ওএমজি কি বলতো? UMD। এগুলো আপনারা পড়ছেন না? OMD, TDS, TDS TDS মানে মানে twice daily। TDS এটা হচ্ছে 3 বার। OMD মানে প্রতিদিন একবার। আচ্ছা একবার, ডেইলি একবার। ঠিক আছে? OMD মানে হচ্ছে একবার। একবার। ঠিক আছে? এগুলো কিন্তু প্রেসক্রিপশনে অবশ্য আপনাদের একটা প্রেসক্রিপশন। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন দিতে হবে। ইন্ডাস। ওটা হচ্ছে TDS ডেইলি। আচ্ছা, 5টি ইনপুট, হ্যাঁ প্লিজ, 5টি ইনপুট এবং 5টি আউটপুট ডিভাইস কে বলতে পারেন? স্ক্যানার ইনপুট, তারপর হচ্ছে না একটা ওই ইনপুটগুলো আগে বলো, আউটপুট পরে বলো। আচ্ছা ইনপুট তাহলে কিবোর্ড, কিবোর্ড স্ক্যানার। আচ্ছা, ইনপুট আউটপুটটা আপনারা বুঝতেছেন? হ্যাঁ ভাই, আপনারা যে ইনপুট আউটপুট বুঝতেছেন তো জিনিসটা? কম্পিউটার নিয়ে কল্পনা করেন, সামনে একটা কম্পিউটার আছে আর অন্যান্য অ্যাক্সেসরিজ আছে। 5টি ইনপুট এবং 5টি আউটপুট ডিভাইসের নাম লিখো। এটা আউটপুট, স্ক্যানার ইনপুট ঠিক আছে। তারপর হচ্ছে আর মনিটর আউটপুট।
যেমন আমি বলি এটা মনে রাখেন, মানে ইনপুট যেগুলা হচ্ছে কি, যেগুলো আমি ঢুকাবো, আমি যেগুলা আমার মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে যেগুলো কম্পিউটারে ঢুকবে সেটা হচ্ছে ইনপুট। যেমন কিবোর্ড আমি এখানে ইয়া করব, টাইপ করব, ওখানে উঠে যাচ্ছে কিবোর্ড। তারপর হচ্ছে মাউস দিয়ে আমি কার্সর ঘোরাবো, যেদিকে যাবে সেদিকে হবে, কার্সর না, আবার কিবোর্ড মাউস জয়স্টিক, এই গেম খেলার সময় যে জয়স্টিক থাকে, জয়স্টিক, দেন মাইক্রোফোন, স্ক্যানার, এগুলা হচ্ছে ইনপুট। এবার আউটপুট বলি, মনিটর, প্রিন্টার্স, স্পিকারস, প্রজেক্টরস, হেডফোন। যেমন এটাও আমি আউটপুট হিসেবে ধরতে পারি। হ্যাঁ, মনিটর, প্রিন্টার্স, স্পিকারস, প্রজেক্টরস, হেডফোন। সাউন্ড বক্স চলো আউটপুট, এই যে স্পিকারটা সাউন্ড বক্সিলিও হবে স্যার, জিজ্ঞেস করলাম না, এটা হবে অ্যানসার হবে। আচ্ছা, 10টি মেডিকেল ইকুইপমেন্টের নাম কেউ কি বলতে পারবেন? 10টি মেডিকেল ইকুইপমেন্টের নাম। বিপি মেশিন বা স্পিনিং মেশিন, কলম নিয়ে আসেন, একটা মার্কার দিতে ট্রে, কিডনি ট্রে, হ্যাঁ মশি ভাই একটা মার্কার দিতে বলেন না, একটা মার্কার দিতে গ্লুকোমিটার বলেন। তো বলা যাবে এখানে, তাই না? বলতে পারবেন। তারপরে থার্মোমিটার। আমি আপনাদের যেগুলো দিচ্ছি এগুলো আমি নিজে নোট করা জিনিসগুলো দিচ্ছি। হ্যাঁ, এটা আমি মানে কোনো টিচাররা এগুলো দেয় না, জাস্ট লেকচার দিছিল, আমি জাস্ট নোট করছিলাম, এগুলো আপনাদের দিচ্ছি। নাও মিলতে পারে ইয়ার সাথে, পরিবর্তিত হইতেই পারে। অক্সিজেন, অক্সিমিটার, অক্সিজেন মাত্রা, বিপি মেশিন, স্পিনিং ম্যানোমিটার, স্পিগমোনোমিটার, থার্মোমিটার, থার্মোমিটার, গ্লুকোমিটার, অক্সিমিটার, পাঁচটা, 10টা না, স্টেথোস্কোপ, সিরিঞ্জ, স্পিগমোনোমিটার, ফার্স্ট এড বক্স, এখানে তো অনেক কিছু আছে, আপনারা চাইলে অনেক লিখতে পারেন, তবু যেটা পারে যত পারেন। আশা করি 10টা আসবে না, 5টা আসবে, এত বেশি দিবে না। ফার্স্ট এড বক্সে কি কি থাকে? ফার্স্ট এড বক্সে হ্যাঁ বলেন। কটন, একটা সিজার, তারপরে হেক্সোসল, ফার্স্ট এড বক্সে কি কি থাকে কে বলতে পারবেন? হেক্সোসল বা কল্পনা করেন একটা ফার্স্ট এড বক্স, মানে একটা মানুষ হুট করে ব্যথা পাইছে, ওনাকে রেমেডি দেওয়ার জন্য আবার কি কি দিতে হয়? তারপরে ওই 4-5টা লিখে দিলেও আপনি পারবেন আশা করি। স্টেপ, পড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কি? পানি, না না আবু নো প্রাথমিক বলেন, এটা আসবে অ্যানসার, পরীক্ষা আসবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, মানে সবাই একটু জেনে রাখুন, পড়ে যাবার প্রাথমিক চিকিৎসা কি? পানি, পানি দিয়ে প্রথমে প্রবাহমান ঠান্ডা পানি দিয়ে দ্রুত করতে হবে 20 মিনিট, ব্র্যাকেটে 20 মিনিট লিখে দিবা। প্রবাহমান ঠান্ডা পানি দিয়ে পুরা স্থান ধুয়ে নিতে হবে, প্রয়োজনে ব্যথানাশক ওষুধ ব্যবহার করবে। ফুলে যাওয়ার আগে জুয়েলারি খুলে ফেলতে হবে, ফুসকা ভাঙা যাবে না। এগুলো কমন, একদম সিম্পল, এটা পারবেন। তো মাথায় রাখতে হবে যে প্রশ্নের আদলে যাতে কাছাকাছি হলো হয় উত্তরটা, নিজের মতো করে লিখতে হবে। যেমন আমাকে খুব করে প্রশ্ন করছে আমার ইয়াতে বাইরাতে, বলেন যে ফিজিওথেরাপির যন্ত্রের নাম। হ্যাঁ, আমি শিখছি ফিজিওথেরাপি মানে কিভাবে দেয়া যায়, কি কি, হ্যাঁ এরকম অনেক ধরনের প্রশ্ন শিখছি,
কিন্তু এটাও আমি শিখছিলাম, বাট এটা যে পরীক্ষার জন্য শিখি নাই। লেজার একটা আছে, লেজার ট্রিটমেন্টের আমরা যেসব একটা মেশিন বলে দিলে হতো। ফিজিওথেরাপি যন্ত্র নাম লেজার আছে, একটা মেশিন আছে। আচ্ছা যাক ওগুলো আসবো আমি বলবো আপনাদের। না এখন এটা তো পড়ছেন, পড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কি পারবেন তো সবাই? নিচের বড় ভাই বলেন, আপনি বলেন পড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা বলেন। হ্যাঁ বলেন, সমস্যা নাই ভাই, সবাই আমরা ভাই ভাই বলেন। পড়ে গেলে কি করবেন প্রাথমিক চিকিৎসাটা কি কে বলতে পারবেন? এলোমেলো না না প্রবাহমান লাস্টের দিন পরীক্ষা হইলে পারে গ্রুপে লিখে দিতে হবে, দিনে নিতে হবে, পরীক্ষা দিন তাকে সব জায়গা থাকবে তাহলে আপনি শর্ট করে যতটুকু লেখা যায়, হ্যাঁ যতটুকু লেখা যায় শর্ট করে একদম দেখেন। প্রবাহমান ঠান্ডা পানি দিয়ে পুরা স্থান ধুয়ে নেয়া, প্রয়োজনে বেদনাশক ওষুধ ব্যবহার, ফুলে যাওয়ার আগে জুয়েলারি গুলা খুলে ফেলতে হবে, না হলে ফুলে গেলে খোলা যাবে না। তারপর ফুসকা ভাঙা যাবে না, ফুসকা যেগুলো হ্যাঁ ফুসকা ভাঙা যাবে না, এগুলো একদম কমন চারটা কথা শুধু। প্রবাহমান ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে 20 মিনিট, হ্যাঁ এরপরে জুয়েলারি খুলে ফেলতে হবে, ফুসকা ভাঙা যাবে না, আরেকটা প্রয়োজনে বেদনাশক ওষুধ ব্যবহার করতে হবে। এই স্যার যে পুড়ে গেলে যে আমরা যে ওই মেডিসিন দেই ওটা তো ফার্স্ট এড কিটের ভিতর থাকে। নাক দিয়ে রক্ত পড়লে কি করণীয়, এটাও পরীক্ষায় আসবে। নাক দিয়ে রক্ত পড়লে কি করণীয়, কি করবেন? আমি একবার বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন, অ্যানসার দিতে পারবেন। আমি বলি নাক দিয়ে রক্ত পড়লে কি করণীয়, অ্যানসারটা আপনারা লিখে নেন প্রয়োজনে, অথবা মন দিয়ে শুনলে লিখতে হবে না। এটা একদম মানে একদম কি বলবো, একদম ইজি, সুপার ইজি একটা অ্যানসার। নাক চেপে ধরে ঝুঁকে থাকতে হবে 5 মিনিট। এগুলো একদম আমি লিখেছি এরকম করে। ঝুঁকে কি স্যার সামনের দিকে না পিছন দিকে? নাক চেপে ধরে ঝুঁকে থাকতে হবে 5 মিনিট, রক্ত পড়া বন্ধ না হলে আবার নাক চেপে ধরতে হবে 10 মিনিট। পিছন দিকে না সামনের দিকে? ঝুঁকে থাকাটা পিছন দিকে নাকি সামনের দিকে? ওটা পেছনের দিকে। অবশ্যই অবশ্যই মাথায় সামনের দিকে ঝুঁকলে তো রক্তটা ফ্লো হবে। ঠিক আছে। তারপর হচ্ছে রক্ত পড়া বন্ধ না হলে আবার নাক চেপে ধরতে হবে 10 মিনিট। ঠিক আছে, প্রথমে 5 মিনিট, তারপরে যদি বন্ধ না হয় আবার 10 মিনিট সময় নিব। এরপরও যদি বন্ধ না হয় তাহলে 15 মিনিট নাক চেপে ধরতে হবে। হ্যাঁ, এরপরও যদি না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব এবং ডাক্তারের শরণাপন্ন হব, হসপিটালে নিয়ে যাব। দিস ইজ দ্য অ্যানসার। হ্যাঁ, নাক দিয়ে রক্ত পড়লে করণীয় কি? এরপরে 10 মিনিট। এরপরে যদি বন্ধ না হয় তাহলে হ্যাঁ, এটা এগুলো তো আমার লেখা, আমার আমাদের ডাউনলোড করে দিছে। এগুলোতে আমরা কিছু করছি। স্যার একটু বুঝতে কষ্ট ছিল। প্রশ্ন পাস হয়ে গেছে। আচ্ছা, ব্লাড ভাইটাল সাইন গুলা নরমাল এবং এভারেজ রেঞ্জ গুলা তো আপনারা সবাই জানেন, আশা করি জানেন। ধরবো আমি কিছু মনে করিয়ে না, না পারলে সমস্যা নাই, মাপ বলেন। রেসপিরেশন রেট নরমালটা কত? 12.16 হয় নাই। রেসপিরেশন রেট কিভাবে মাপে জানেন তো? মানে মিনিটে পার মিনিট বলতে হবে। 12 থেকে 16 পার মিনিট। কে বলছে এটা? একটু আগে তো শ্বসন যেটা শ্বসন 12 থেকে 16 এমসিকিউ এর মধ্যে। হ্যাঁ, এটা সুন্দর কথা বলছেন। ওখানে তো ছিল 12 থেকে 16, কিন্তু এটা 12 থেকে 20 বল। ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু আমি 12 থেকে 20 দিব না, ওখানে থাকবে না, ওখানে 12 থেকে 16ই আছে। ঠিক আছে, এমনি সেকেন্ড নরমালটা হচ্ছে 14 থেকে 18।
ব্রেথ পার মিনিট। স্যার ঠিক এটা আছে, এটা রেসপিরেশন রেট নরমাল। তাহলে পরীক্ষা আসলে কোনটা দেবো? পরীক্ষা আসবে হচ্ছে ওইটা, এটা কিন্তু পরীক্ষা আসবে না, এটা পরীক্ষা আপনি জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তখন এমসিকিউটা আপনি স্কিপ বাইরে করবেন যদি বলে তখন কি বলবো? এটা বললে হবে, ওটা বললে হবে না। আচ্ছা তাহলে ওই তার 12 থেকে 16 দিন রাখবো শেষ। স্ট্যান্ডার্ড একটাই রাখেন 12 থেকে 16 থাকে। আচ্ছা, পালস রেট কত? 72 নরমালটা কত? 70 থেকে 80 না 70 থেকে 80। স্যার বই আছে এটা আমরা বইটা শিখছি। না বইটা শিখতে হবে না। স্যার আপনি আমাদেরকে এটা একটু ক্লিয়ার করে বোর্ডে লিখে দেন তো। আচ্ছা আমি লিখে দিচ্ছি তাহলে বোর্ডে, আপনার বোর্ড থেকে এগুলো লিখে নিন। কে পালস রেট নিয়ে 70 থেকে 80 নিতে জানেন এরকম করে আছে। 100 আছে। সেটা নিতে নিছে এটা টেডিকার Average। এবারে 60 থেকে 80 হয়। 60 থেকে 80 1 মিনিট। এটা ইম্পর্টেন্ট জিনিস। এক মিনিট স্যার বইটা আছে একরকম, স্যার বলে একরকম, আমরা কনফিউজ। আমরা ছোটবেলাতে বলছিলাম না নেটে সার্চ দিলে আর এক রকম পাই। নেটে ভুলেও চার্জ দিয়ে না, নেটের সাথে কিচ্ছু মিলবে না, বুঝছেন? নেটের সাথে এগুলো নেটে মনে করেন ইন্ডিয়াটা সার্চ দিলে যে রেট বলে, ওই আমেরিকাটাও সেম রেট বলে, বাংলাদেশটাও সেম রেট, কিন্তু বইতে পাই আর এক রকম। হ্যাঁ, এটার সাথে ওটা মিলবে না। স্যার এখানে আরেকটা অপশন আছে, আমাদেরকে যখন বলছে যে নেট থেকে আমরা ইউটিউব দেখে দেখে শেখার জন্য দেখার জন্য, এখন আমরা কোন দিকে যাব? ব্লাড প্রেশার নরমাল। শিখলে লস নেই যেটাই শিখে। আমি এটা একটু চাট বানাইছি বাসায়, জানো? কারণ আপনি চাকরি আমি সেটা আরেক জায়গায় দেখতেছি। সামনেটা ব্লাড প্রেশার রেঞ্জ নরমাল রেঞ্জ 100 মিলিমিটার মার্কারি। হ্যাঁ এটা তো জানি। আর এটা হবে যে 60 থেকে 90, এই ডায়াস্টোলিক হবে 60 থেকে 90। এটা 120 এবারে 40। আমার সাথে না 4 জন আর আপনার কত? ক্লাসে এক এক স্যার এক এক রকম না, এটা কিন্তু মানে সব স্যার একরকম। স্যার চারদিকে দেখা যাচ্ছে নরমাল স্যার 80 থেকে 120 বলে যে চার্জ দিলে ওটা না ভাই, এটা হচ্ছে কি আর এটা তো সিস্টোলিক ডায়াস্টোলিক করতেছে, এই কারণে আলাদা আলাদা লিখতেছে। 100 থেকে 120 হচ্ছে মিডিয়াম। বরাবর ঠিকই আছে 120। কোনো নেই, আলাদা আলাদা করতেছে। এটা কি জানেন তো? এটা কি মিলিমিটার মার্কারি। এটা কিন্তু অবশ্যই বলতে হবে। মিলিমিটার মার্কারি। ফুট করে যদি বলে যে আপনাকে ব্লাড প্রেশারের আমাকে সিস্টোলিক বলেন, মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ ওই 80 থেকে 120 হচ্ছে এভারেজ। বডি টেম্পারেচার নরমাল রেঞ্জ কত? 98.4 নরমাল নরমাল 97.6 থেকে 99.6 মানে 4 বা এরকম থেকে 98 এই যে আমরা ভাইটাল সাইন গুলো তো অবশ্যই জানা দরকার ছিল, অন্যগুলো বাদ দিলাম আমি। ভাইটাল সাইন এটা তো ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কোর্স আমার মনে হয় আর কি। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ভাইটাল সাইন। কয়টা আমাদের ভাইটাল সাইন? চারটা। কি কি জানেন তো? টিপি আর বিপি পালস রেট রেসপিরেটরি রেট হ্যাঁ এগুলা, এই চারটা, এগুলো বেশি না, এগুলো 10-15 মিনিট যদি আপনারা চোখ বন্ধ করে বিপি পালস পরে রেট যেতে পারবেন। আপনি কি বললেন? তাহলে নরমাল রেঞ্জ হচ্ছে কত? বডি টেম্পারেচার 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। 97 থেকে 99, 97 থেকে 99। আর এভারেজ মানে জেনারেলি মানুষের এখন মাপলে কত পাবেন? এভারেজটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। 98.6 হ্যাঁ 98.6 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে আরেকবার বলেন তো। মানে 98 পার হলে তো সাথে খারাপ লাগে তো না আপনার 100 পার হলে ফিগার কখন বলতে ফিগার হচ্ছে 99 প্লাস 100 নরমাল 98 কত বলছেন স্যার 99 পর্যন্ত আপনি একদম আউট অফ ডেঞ্জার ঠিক আছে যখন 99 প্লাস হবে 100 হবে 100 থেকে আপনি খারাপ লাগা শুরু করবে তাহলে নরমাল রেঞ্জ আমরা নরমাল হয় 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট। আর যদি এটা সেলসিয়াসে বলেন 37 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ। আর যদি এভারেজ ধরেন সেক্ষেত্রে 98.6 ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে 98.6 98.6 ইয়েস আর ডিগ্রি বললে এটা পালসটা তো জানেন আই থিং পালস কত পালস 60 থেকে 80 নরমালটা কত 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 60 থেকে 90 পালস আমি কি লোমেলো বলতেছি আপনাদের না স্যার আচ্ছা 98 তো 6 কি বলছিলেন 72 থেকে ফারেনহাইট। আমি পালস রেটটা বলতেছি পালস রেট নরমাল হচ্ছে 60 থেকে 90 হ্যাঁ 60 থেকে 90 বিটস পার মিনিট বিটস পার মিনিট এটা অবশ্যই পাশে লিখে দিতে হবে বিটস পার মিনিট এভারেজ হচ্ছে 72 72 বিটস পার মিনিট ঠিক আছে এটা হচ্ছে পালস রেট স্যার 72 থেকে 80 এরকম না 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 72 60 থেকে 90 হচ্ছে নরমাল এভারেজ হচ্ছে 72 বিটস পার মিনিট আর রেসপিরেশন 60 থেকে 90 না বিটস 60 থেকে 90 রেসপিরেশন রেট পারবেন কেউ নরমাল হচ্ছে 14 থেকে 18 12 থেকে 16 12 থেকে 16 আর কি ওইটা একটাই একই এতটুকু বললে হবে 12 থেকে 18 14 থেকে 18 এভারেজ পাউন্ড ব্রেড পার মিনিট 72 14 বলবো না 12 থেকে বলবো 14 থেকে 18 ব্রেডস পার মিনিট और 12 থেকে 20 और বলা দরকার না ওইটাই শিখেন একটাই শিখেন 12 থেকে 12 থেকে 20 শিখছেন আপনারা হ্যাঁ ওইটাও জানেন তাহলে যেটা জানেন সেটা বলেন কোন একটা বলুন 14 থেকে আচ্ছা 12 থেকে 20 হলেও হবে 14 থেকে 18 হলেও হবে রেসপিরেশন রেট 12 থেকে 16 নাই স্যার ষষ্ঠ প্রথমে বলছিলেন ওটা তো এমসিকিউ এমসিকিউ তে অপশন থাকে যদি এইরকম যদি অপশন থাকে স্যার এভারেজ তাহলে কি হবে এবারে ওখানে এভারেজ স্যার এমসিকিউ যদি 12 থেকে 16 14 থেকে 18 বা 12 থেকে 20 থাকে তখন কোনটা তখন দুটো একসাথে দিবেন ওরকম দিবেন দিলে স্যারকে বলবেন যিনি এসএসও থাকবেন ওনাকে বলবেন যে স্যার এখানে দুইটাই ট্রু অ্যানসার আছে এখানে আমি কোনটা অ্যানসার করব তুমি যদি বলেন যে সাজেস্ট করেন এটা দেন তখন ওনারা যথেষ্ট হেল্পফুল যারা ওখানে এসএসওরা থাকেন ওনারা কোয়াইট পলাইট এবং খুবই হেল্পফুল কারণ ওনারা নিজেরাই এগুলো করে আসছে আর এগুলো কোনো রকেট সায়েন্স না যে আমাকে ইয়ে করতে হবে খুশি পুরো শেষ করে দিয়েছেন এই জিনিসটা এই জিনিসটার নাম শুনছেন আপনারা অকুপেশন হেলথ এন্ড সেফটি প্রফেশনাল সেফটি এন্ড হেলথ এটার কাজ কি স্যার এটা ও এইচ এইচ হবে না ও এইচ এস হবে হ্যাঁ প্রফেশনাল হেলথ এন্ড সেফটি ও এইচ এস হবে হ্যাঁ কি হবে না না ওএসএস ঠিক আছে এটাই ও এইচ এস আচ্ছা মানে অকুপেশনাল সেফটি এন্ড হেলথ এটা কিন্তু আমরা তো শিখছি ও এইচ এস আচ্ছা ওটা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এন্ড সেফটি ওটা আর এটা হচ্ছে সেম কথাই তো বলতেছে সেমই তো ওই তো একই তো সেম তো ওইটা আমরা পড়লাম না সেজন্য বলতেছি এটা হচ্ছে অকুপেশনাল সেফটি এন্ড হেলথ ওয়াশ বলে আর কি ওয়াশ বলে তাহলে এটা কি এটা তো শুধু ওইটা লিখে দিলে হবে না এটা বলতে হবে কি আমাদের পেশাগত জীবনের নিরাপত্তা যেখানে আলোচনা করা হয় আমাদের কেয়ার গিভারদের আর কি আমাদের পেশাগত জীবনের নিরাপত্তা যেখানে আলোচনা করা হয় তাকে ওয়াশ বলে আমাদের পেশাগত জীবনে যেখানে আলোচনা করা হয় তাকে ওয়াশ বলে যদিও এরা অন্যভাবে বলছে আমি একদম সিম্পলি লিখছি আলোচনা করা হয় হ্যাঁ আমাদের পেশাগত জীবনের নিরাপত্তা যেখানে আলোচনা করা হয় তাকে ওয়াশ বলে ওটা লেখার দরকার নেই আমার খাতাটা আপনারা ইয়া করে অ্যানসার সব আছে আমি অ্যানসার লিখে রাখছি সমস্যা নেই ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে শুনলে এখানে পড়া হয়ে যাবে হ্যাঁ ওয়াশ মানে কি অকুপেশনাল সেফটি এন্ড হেলথ প্রথমত ওয়াশ হচ্ছে অকুপেশনাল সেফটি এন্ড হেলথ
যাদের ইয়া থাকে যে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অকুপেশনাল সেফটি এন্ড হেলথ লিখলে বানান ভুল হবে, তাই ওনারা এটা অ্যাভয়েড করবেন। জাস্ট ওএসএস তো ওখানে থাকবে হচ্ছে ওএসএস কাকে বলে বা ওএসএস কি, আপনারা ওখানে লিখে দিবেন যে কি লিখবেন। যদি এটা লিখতে পারেন তাহলে এটা তো অবশ্যই ভালো, যদি লিখতে না পারেন সরাসরি বলবেন হচ্ছে আমাদের পেশাগত জীবনের নিরাপত্তা যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ওয়াশ। ঠিক আছে? পিপি বলতে কি বুঝো? কয়েকটি পিপির নাম বলো। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এবং কয়েকটি বানানগুলো একটু দেখেন, বানান ভুল করা যাবে না। পার্সোনাল এবং প্রোটেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আচ্ছা, তাহলে কয়েকটি পিপির নাম বলো কি কি? অ্যাপ্রন, গ্লাভস, গগলস, মাস্ক, শু কভার, হেড কভার, তারপর হচ্ছে ফেশিয়াল এন্ড কভারিং শুজ এটসেট্রা। এটা মাস্ক দিতে পারে। পাঁচটা বলতে হবে। স্যার যদি পাঁচটা না বলে যে পাঁচটা বলো না, মানে শুধু বলে তাহলে কি আমরা হ্যাজার্ড কি? হ্যাজার্ড হচ্ছে আঘাত। কি হ্যাজার্ড? না হাইজিন হ্যান্ড ওয়াশ বলে। হাইজিন এক জিনিস, হ্যাজার্ড এক জিনিস। হাজার হচ্ছে মানে পরিবেশ দ্বারা, হ্যাজার্ড হচ্ছে কি পরিবেশ দ্বারা, পরিবেশের মাধ্যমে বস্তুগত বা অবস্তুগত জীবনে মানে ঝুঁকি হওয়ার সম্ভাবনা যেখানে থাকে, ঝুঁকি মানে ঝুঁকিতে পড়ার যেখানে সম্ভাবনা থাকে সেটা হচ্ছে হ্যাজার্ড। তবে আমি একটু লিখেই বলি, ঝুঁকি বা অবস্ট্রাকশন যেগুলো আছে পরিবেশের বস্তুগত ও অবস্তুগত উপাদান দ্বারা আমাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাকে হ্যাজার্ড বলে। পরিবেশের বস্তুগত এবং অবস্তুগত উপাদান দ্বারা আমাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাকে হ্যাজার্ড বলে। হ্যাজার্ড কি পিছন থেকে কে বলতে পারবেন? স্যার হ্যাজার্ডের একটা কি উদাহরণ হতে পারে স্যার? এই যে আপনি কেমিক্যাল হ্যাজার্ড, হ্যাঁ মানে প্রতিষ্ঠানে আপনার কেমিক্যাল রাখা আছে, ওখানে আপনি ফিজিক্যাল হ্যাজার্ড, বিভিন্ন ধরনের হতে পারে। মশা হইতে পারে না? না, এরগোনমিক হ্যাজার্ড। না, এটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য। তো বুঝছেন এখন হ্যাজার্ড কি? পরিবেশ পরিবেশের বস্তুগত বা অবস্তুগত দ্বারা আমাদের যে উপাদান দ্বারা আমাদের মেনলি পরিবেশের বস্তুগত অবস্থা বস্তুর কারণে যদি আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ওগুলো আমাদের জন্য হ্যাজার্ড। যেমন হ্যাজার্ড কয়েকটি হ্যাজার্ডের নাম যদি বলতে পারে, ফিজিক্যাল হ্যাজার্ড, আর্গোনিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা, ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি বলতে কি বুঝো? ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি 7টি স্টেপ আছে। জাস্ট স্টেপ না, জাস্ট বলেন যে ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি কি? ডেঞ্জার, সেন্ড ফর হেল্প, তারপর এই ডেঞ্জার আছে, রেসপন্স। ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি মনে করেন আমরা এখানে কাজ করতেছি, এখানে আগুন লাগলো, হ্যাঁ প্রতিষ্ঠান এখানে কি করতে পারে আমাদের জন্য, ইমার্জেন্সির জন্য? দেখা যায় যে ইমার্জেন্সি এক্সটিংগুইশার থাকতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কি ইমার্জেন্সি। যদি প্রশ্ন থাকে যে ফায়ার অ্যালার্ম থাকবে, এগুলো ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি বলতে কি বোঝায়? যদি পরীক্ষায় আসে লিখবেন কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো বিপদ সংঘটিত হওয়াকে ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি বলে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো বিপদ সংঘটিত হওয়াকে ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি বলে। বলতে পারবেন না? কর্মক্ষেত্রে হঠাৎ করে বিপদ সংঘটিত হওয়াকে দুর্ঘটনা সংঘটিত। ফিট টু ওয়ার্ক কি? ফিট টু ওয়ার্ক কাজের জন্য উপযুক্ত হওয়া। কাজের জন্য উপযুক্ত মানে মূলত কথাটা হচ্ছে ফিট টু ওয়ার্ক হচ্ছে কি মেডিকেল মূল্যায়ন। মেডিকেল আমি বলি ফিট টু ওয়ার্ক কি যদি বলে, ফিট টু ওয়ার্ক হচ্ছে একটি মেডিকেল মূল্যায়ন। সে কাজ করতে দক্ষ কিনা বা ফিট কিনা সেটার একটা সার্টিফিকেটের নাম হচ্ছে ফিট টু ওয়ার্ক। এই জিনিসটা একটু লিখে নেন তো সবাই, এটা সম্ভাবনা আছে আসার। কয়েকটি সেফটি সিম্বলের নাম। সেফটি সিম্বল প্রহিবিশন কালার,
নাম্বার 1 প্রহিবিশন কালার, PROHIBION প্রহিবিশন, নিষেধ আর কি, প্রহিবিশন কালার নিষিদ্ধ কালার যাকে বলে। তারপর হচ্ছে ওয়ার্নিং কালার, ম্যান্ডেটরি কালার, এমার্জেন্সি কালার। হ্যাঁ, এবার প্রহিবিশন কালারের পাশে লিখে রাখেন রেড। ওয়ার্নিং কালারের পাশে লেখেন ইয়েলো, ম্যান্ডেটরি কালারের পাশে ব্লু, এমার্জেন্সি কালারে গ্রিন, এমার্জেন্সি কালারে গ্রিন। এটা জাস্ট আপনারা দুই একবার রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে চলে যাবেন, এগুলো পারবেন। ম্যান্ডেটরি কালার হলে কি বলেছে? গ্রিন, গ্রিন ম্যান্ডেটরি গ্রিন না, ইমার্জেন্সি গ্রিন। সরি, ইমার্জেন্সি গ্রিন, ম্যান্ডেটরি হচ্ছে ব্লু। ব্লু ব্লু। স্যার, তাহলে আমরা যে আমাদের এই যে মনে করেন যে কোনো একটা অসুস্থ রোগীকে যখন আমরা ব্যান্ডেজ করব, মানে এগুলো যে আবর্জনাগুলো, এগুলো ওটার জন্য আলাদা একটা প্রশ্ন আছে, এটা লেখে নেবা। ডিসপোজাল বক্স, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে ডিসপোজাল বক্স, কোন কালার বিনে কোন জিনিস রাখবো, ঠিক আছে? পরীক্ষা এটা আসবে। দিয়ার ডিসপোজাল বক্স কয়টি ও কি কি? ডিসপোজাল বক্স কয়টি ও কি কি? ডিসপোজাল বক্স কয়টি ও কি কি? ডিসপোজাল বক্স 60টি। ইয়েলো, ব্লু, গ্রিন, না, ইয়েলো, ব্লু, রেড, হোয়াইট। ইয়েলো, ব্লু, রেড, হোয়াইট, চারটা। হ্যাঁ, বলেন ইয়েলো, ব্লু, রেড, হোয়াইট। এটা হচ্ছে ডিসপোজাল বক্স কয়টি ও কি কি অ্যানসার। ডিসপোজাল বক্স কয়টি ও কি কি অ্যানসার হচ্ছে চারটা। ইয়েলো, ব্লু, রেড, হোয়াইট। হ্যাঁ, ইয়েলো, ব্লু, রেড, হোয়াইট। আইটি টুলস এর নাম বলতে পারবেন কেউ? কয়টি আইটি টুলস? টুলস আইটি টুলস লাইক আমি বলি সফটওয়্যার নাম্বার 1, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা ইস্যুস, ইমেল, কন্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড ক্লাউড, এগুলো হচ্ছে আইটি। আইটি কি? টুলস, সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক, ইমেল, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ক্লাউড। দুই তিনটা লিখে দিলে হবে, এত বেশি লিখতে হবে, ঠিক আছে? আইটি টুলস এর মধ্যে কি কি আছে? সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা ইস্যুস, ইমেল, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ক্লাউড। হ্যাঁ, ইমেল পাঠানোর কয়েকটি ফ্রি সাইটের নাম লিখো। ইমেল পাঠানোর কয়েকটি ফ্রি সাইট, সেটাতে আমার টাকা পয়সা খরচ করতে হয় না। দেখেন, জিমেইল, আউটলুক, জিমেইল, আউটলুক, ইয়াহু, এই তিনটা লিখলে হবে। এজেন্ডা শব্দের অর্থ কি? এজেন্ডা এমনি জেনারেলি আলোচ্য সূচি লিখতে পারেন। যদি আসে এজেন্ডা অর্থ কি, আসলে লিখবেন আলোচ্য সূচি। তবে এজেন্ডা কি, এটা আসলে কি লিখবেন? আলোচনার জন্য উপস্থাপিত বা নির্ধারিত বিষয়াবলী হলো আলোচ্য সূচি, ঠিক আছে? এটা একদম আমাদের মতো করে আমরা লিখবো, যে ওখানে যে আমাকে একদম কপি পেস্ট করতে হবে ওরকম না, বইতে যা আছে তা লিখবো না আমরা, ঠিক আছে? তাহলে আলোচ্য এজেন্ডা মানে কি? হ্যাঁ, আলোচনার জন্য উপস্থাপিত বিষয় হচ্ছে আলোচ্য সূচি। Five code of ethics. শিখছিলেন? কোড অফ ইথিক্স হচ্ছে 5টা। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, তারপর প্রফেশনাল কনফিডেন্স, এটা মুখস্থ। 5 কোড অফ ইথিক্স আমি একটু বলি। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কনফিডেন্স, প্রফেশনাল বিহেভিয়ার, কনফিডেন্সিয়ালিটি, বুঝছেন? আবার একটু বলি, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল বিহেভিয়ার, প্রফেশনাল কনফিডেন্স, তারপর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা।
আচ্ছা, কমপ্লিকেবল ডিজিজ আর নন কমপ্লিকেবল ডিজিজ এগুলা কি পড়ছিলেন? না স্যার। সংক্রামক রোগ আর অসংক্রামক রোগ পড়ছি। পড়ছেন? হ্যাঁ পড়ছেন না? আচ্ছা, তো আপনাকে তো জিজ্ঞেস করবে, ইংলিশে জিজ্ঞেস করবে, ওই যে বাংলা কেমন আছে সংক্রামক, আপনার তো জিজ্ঞেস করবে ইংরেজিতে, যদিও কথা ইংরেজিতে বলবে না, মানে ইনসেন্স আপনাকে বলবে হচ্ছে কমপ্লিকেবল ডিজিজ গুলা বলেন। হ্যাঁ, তাহলে কমপ্লিকেবল ডিজিজ হচ্ছে কোনগুলা? যেগুলা ছোঁয়াচে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে, সেগুলা হচ্ছে কমপ্লিকেবল ডিজিজ। আর নন কমপ্লিকেবল হচ্ছে যেগুলা ছড়ায় না, ছোঁয়াচে না, যে রোগগুলা ছোঁয়াচে নয় বা ছড়ায় না, সেগুলা হচ্ছে নন কমপ্লিকেবল ডিজিজ। করোনা ছড়ায়। পরীক্ষা যদি আসে 5টি কমপ্লিকেবল ডিজিজ নাম লেখেন, পারবেন? কমপ্লিকেবল এন্ড নন কমপ্লিকেবল, আমি বানানটা লিখতেছি। কামের কাম, কাম আশা, কমিউনিকেবল। ওই ইয়েকে বলো ওখানে একটা কাপড় দিবে না। না না, ওই ইয়েকে বলতে হবে, কাপড় আছে তো। তাহলে বলেন তো সংক্রামক রোগ কি, অসংক্রামক রোগ কি? কমপ্লিকেবল ডিজিজ এন্ড নন কমপ্লিকেবল ডিজিজ। কমপ্লিকেবল যেটা একজন থেকে আরেকজনের ছড়ায়, ছোঁয়াচে যেটা, ডিজিজের নাম হচ্ছে করোনা, এইডস, একদম সোজা কথা। কমপ্লিকেবল ডিজিজ হচ্ছে যে রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় বা ছোঁয়াচে, সেটা হচ্ছে কমপ্লিকেবল ডিজিজ। আর নন কমপ্লিকেবল হচ্ছে যে রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না বা ছোঁয়াচে নয়, সেটা হচ্ছে নন কমপ্লিকেবল ডিজিজ। কমপ্লিকেবল ডিজিজ কি কি? যেগুলো ছড়ায়, যেমন ডেঙ্গু, ডেঙ্গু ছড়ায়, করোনা, তারপর আর কি আছে? এইডস, তারপর এইডস ছোঁয়াচে না, এইডস হলে তো শুলে তো কিছু না, ঠিক আছে না, এটা ছোঁয়াচে আসবে না। কিন্তু কথা অনুযায়ী তো পরে একজন থেকে আরেকজনের ছড়ায়, এটা তো একজন থেকে আরেকজনের ছড়ায়। হ্যাঁ, সংক্রামকের মধ্যে যেটা পড়াইছে, সংক্রামকের মধ্যে যেটা পড়ানো না, এখানে এসটিডি লিখে দিতে পারেন, এসটিডি তে তো অনেকগুলো আছে, ওইটাই। আচ্ছা, মানে এখানে সংক্রমকে আমি কয়েকটা লিখছি: যক্কা, হুপিং কাশি, হাম, করোনা ভাইরাস। যক্কা, হুপিং কাশি, হাম, করোনা ভাইরাস, এগুলো হচ্ছে কমপ্লিকেবল ডিজিজ। আর নন কমপ্লিকেবল আছে হচ্ছে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, আলসার, ক্যান্সার ইত্যাদি। এগুলো পারবেন। এবার বলেন কেয়ার গিভার কাকে বলেন? কেয়ার গিভার যে বলেন। অসুস্থ বা ব্যক্তিকে বলেন তো কেয়ার গিভার কি? ভাই আপনি বলেন। জেনজি বলেন, বলেন আপনি। কেয়ারগিভার হচ্ছেন একজন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি, যিনি এমন মানুষকে, এমন ব্যক্তিকে সাহায্য করে থাকেন যিনি নিজের যত্ন নিজে নিতে পারেন না। অভাবীয় হয়, তবে আমারটা আমি আপনাকে না চাপাই দিচ্ছি না, আমি যেভাবে বলতে চাই কেয়ার গিভার হবে কাছাকাছি, ঠিক আছে, খারাপ না। তবে কেয়ার গিভার হচ্ছে এমন একজন দক্ষ ব্যক্তি যিনি সেবা প্রদান করেন যার অতিরিক্ত সেবা দরকার। হ্যাঁ, কেয়ার গিভার হচ্ছে এমন একজন দক্ষ ব্যক্তি যিনি সেবা প্রদান করেন যার অতিরিক্ত সেবা দরকার। পারবেন তো? স্যার আমাদেরকে খাতাটা দিবেন যেগুলো স্যার মানে আচ্ছা, কেয়ার গিভারের দায়িত্ব কর্তব্য তো লিখতে পারবেন, একদম রচনা লিখতে পারবেন না চাইলে?
এটা বলা দরকার আছে? সংক্ষেপে বলেন না। আচ্ছা তবে আমি একবার বলি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবা গ্রহণকারীকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সময় মতো ওষুধ খাওয়ানো, সেবা গ্রহীতার পালস, জ্বর, ব্লাড প্রেসার, সুগার মনিটর রেকর্ড করা, জরুরি প্রয়োজনে সেবা গ্রহীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতাল থেকে নিয়ে আসা। অবজেক্টিভলি শেষ সেজন্য এখানে চলে আসে। সেবা গ্রহীতার জন্য ক্যালোরি হিসাব করে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রস্তুত করা, সেবা গ্রহীতাকে হুইল চেয়ার বা গাড়িতে ওঠানামা করানো। এগুলো আপনাদের মন মতো সাজিয়ে লিখতে পারবেন, এটার কোনো ইয়া নেই। এবার বলেন কেয়ার গিভার কয় প্রকার? হ্যাঁ বলেন এবার কেয়ার গিভার কয় প্রকার? প্রফেশনাল নন প্রফেশনাল। আচ্ছা আপনারা একটা হোম, একটা হসপিটাল, একটা ওল্ড এজ, এগুলো হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। সম্পাদক কে জানেন তো না? হসপিটালিস্ট, ওল্ড এজ। কি বলার সাথে সাথে কি করবেন? জাবেদ হোসেন। রাবিয়া হোসেন। জাবেদ। আসে নাই। প্রথমটাই গেল। পুরো আমার নাম কি বলতে? আমার আত্মারিক করতেছে আর বলা ভাষা। এরপরে যাবে। অর্পিতা শিকদার। আরজু আক্তার। Yes, sir. রাবিয়া খাতুন। জি, স্যার। বিশুকুমার সেন। জি স্যার। মাহবুজা। জি স্যার। মোরসেল। মোরসেদ। হাসনা। জি, স্যার। খালেদা। খালেদা। Yes, sir. দিগন্ত মালাকার। মহাজন। মজন আসে নাই? আমার নাম আলম। মজন আসে নাই? মহাজন মাহাজনে গেছে। ওর নাম মারবো। কই মজন আসে? ওরা তো আজকে দেখলাম না। আমি মহাজন কেন ডাকি? আসে নাই? ওর নাম মহাজন আছে। ডাকে। এই যে ওই একদিন ওইটা নিয়ে অনেক ক্লাসে অনেক ইয়া হয়েছে। যার কোনো ইসকাল জাহান। ইসকাল আসছো? মহাজন কই? মহাজন আছে একটা সাইকেল। আনোয়ার আজিজ। কই মহাজন? প্রেজেন্ট। শেখ জুনায়েদ আলম। কই না পে? সাইমন আসরিন। শরীফুল ইসলাম। একটু প্লিজ। গামী ফয়জুর রহমান। এই তোমাকে মনে হচ্ছে ইউ আর এ মোহাম্মদ শরীফুল্লাহ। ইউ আর জেসিকা শিমুল। ইয়েস স্যার। মাহমুদ হোসেন। ইয়েস স্যার। ওরে বাবারে এটা কি রে? রুকিয়া আক্তার। সাইফুল ইসলাম। এই আপনি প্রেজেন্ট দেন নাই? এই রোগী একটা যাচ্ছে এখন। এই মাত্র লাগছে। লাগছেন আপনি আসছেন। স্টুডেন্ট, এখন যাদেরকে বলছি এরা হলেন 7 তারিখ। আপনারা আগামীকালকে সকাল 10টায় আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে। আর 8 তারিখ যাদের বলবো পরীক্ষা এরা বিকেলে আসবে। আমার মনে আসছে রে। সকাল 10টায়। আমার তো নাম নেই। আমি 8 তারিখ। সবাই বলতে 7 তারিখ। জি স্যার। সেটা 8 তারিখ না? শিলা আক্তার নাকি শিলা কোনটা? নাইমা। সাধু। এই সাধু আছে সাধু? কথা বলো না কেন? আজিজ। রেশমি আক্তার। সলি আক্তার। মোহাম্মদ ওমর। আতাউল্লাহ। আজিজুল্লাহ। তানিয়া সুলতানা জাগির। আসছি। সকালেরটাতে আমাকে নাম বলছে না? হ্যাঁ, আমরা আছি। 7 তারিখে সবাই 7 তারিখে আমি সবাই। বিকেল আসবো। লাইলি মজনু। কোনটাই? বিবাহন। এটা সবাই শুনছে কিন্তু মহাজন। এটা সবাই শুনছে মোহাম্মদ ইয়াসমিন।
আমাদের কামগুলো দেখো কত অ্যাক্টিভ, ইয়াসিন আসে নাই? রোমান্টিকতার দিকে কত ইয়াসিন সরি মাকসুদ আমার মাকসুদ শাকির এখন আসছে শাকির পাইপু আছে নাকি পাইপু মোহাম্মদ শহীদ মাইনুদ্দিন তৌসিফ বেলাল ইয়াসমিন আক্তার ইয়াসমিন আসওয়া ছবিটা তুলি দাদা দেখো একটা দেন না দুইটা না একটা দেন দুইটা শিখে একটা দেন সালাতে বলে আসে না এটা মোবারক আমাকে হোয়াটসঅ্যাপ দাও। হ্যাঁ আচ্ছা যারা আসে না আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আনোয়ার ভাই, তাহলে শুনেন এখন জাতির কথা বলছি আপনারা কালকে 3টায় আসবেন তিনটাই আমাদের পরীক্ষা কি 8 তারিখ আমার সাথে কে আছে? হ্যাঁ এটা পরীক্ষা তো 8 তারিখ 7 তারিখ আগে যেটা বলছি 8 তারিখ এখন যেটা বললাম দ্বিতীয় কথা হলো আপনাদের 8 তারিখের এসএস অফ ধ্রুবজন ম্যাডাম স্যার কি স্যার আরেকবার বলেন। 8 তারিখ 7 তারিখে আচ্ছা শুনেন যারা 7 তারিখ দিয়েছেন ভালো মতো প্রস্তুতি নেন আগে একবার বলছি যারা 8 তারিখ করছেন তাদের জন্য সুবিধা হলো আপনারা এসে 7 তারিখ কিভাবে কি পরীক্ষা হচ্ছে একটু খবর নেবেন আশা করি 8 তারিখ আপনাদের পাস করার সহজ হয়ে যাবে আমরা ফেল করবো আর ওরা পাস করবে, বুঝলো? ঠিক আছে তাহলে আপনারা ক্লাস করেন যারা 7 তারিখে ওরা সকালবেলা পেতে যদি আসতে না পারে বিকেল আসা যাবে মানে 8 তারিখে আসলে ওর সাথে কথা আমি বলবো। একটা কথা আপনারা যখন করতে পারবেন আমরা তখন হিংসা আছে তাই না আমরা যদি না বলি হ্যাঁ আসো টাকা দিছি না ক্লাসমেট কি সাহায্য না করলে না না বেশি তো লোকে যায় না সবটাতে কিছু কেন বুঝি না আর শুনেন প্রবেশপত্র শুক্রবারে পয় কিন্তু কেউ নিতে পারবেন না কারণ শনিবার থেকে একটা না 5 দিন আমাদের ক্যাম্পাস আপনারা ঢুকতে পারবেন না হ্যাঁ খাতা করে এই যে খাতা নিয়ে নেবেন চার দিন আচ্ছা ভাই আমি সময় দিব আপনাকে সমস্যা নেই, আমি আছি কি আছে এখানে আছে দিতে পারি নাম বাঙালি কই বাঙালি নাম না একজন একটা নিয়ে ফেলছে আমি সবগুলো নিয়ে আচ্ছা কেয়ার গিভার কয় প্রকার কি কি প্রফেশনাল, প্রাইভেট, ইন্ডিপেন্ডেন্ট, ইনফর্মাল, ফ্যামিলি এবং ভলান্টিয়ার। এত কথা বললে কেমনে হবে? কেয়ার গিভার কয় প্রকার? কেয়ার গিভার 6 প্রকার। প্রফেশনাল কেয়ার গিভার, প্রাইভেট কেয়ার গিভার, ইন্ডিপেন্ডেন্ট কেয়ার গিভার, ইনফর্মাল কেয়ার গিভার, ফ্যামিলি কেয়ার গিভার এন্ড ভলান্টিয়ার কেয়ার গিভার। এটা আমি পাশাপাশি লিখছি হচ্ছে মনে থাকে মতো। পি দিয়ে দুটোটা প্রথমে দিছি, আই দিয়ে দুটো দিছি কাছাকাছি যাতে আপনাদের মনে থাকে। ঠিক আছে? প্রফেশনাল কেয়ার গিভার, প্রাইভেট কেয়ার গিভার, ভলান্টিয়ার কেয়ার গিভার। আপনারা কোন কেয়ার গিভার হইতে চান এখানে? কোনটা হইতে চান? সবাই কমার্শিয়াল। একদম কিছু হইতে না পারলে কিন্তু আপনারা ফ্যামিলি এন্ড ভলান্টিয়ার হইতে পারবেন। কেয়ার গিভার এটা একটা শুধু পেশা না। হ্যাঁ আমরা পড়ছি না মানে হিসাব বিজ্ঞান একটি কলানা বিজ্ঞান, হ্যাঁ এরকম পড়ছি না, এটাও এই টাইপসের একটা কোর্স। এখানে আপনি সোয়াবও পাবেন টাকাও পাবেন। সদকায়ে জারিয়া যেমন একটা মানুষকে আপনি সেবা করলেন ওইটার জন্য যে দোয়াটা পাবেন
এটা টাকার চেয়ে অনেক বেশি, কিন্তু ওনারা আপনাকে টাকাও দিবে, ঠিক আছে। আর দেশেও আমাদের দেশে অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে কেয়ার গিভার নেওয়া, যেমন আমাদের কক্সবাজারে। আমি কিন্তু কক্সবাজার থেকে আজকে সকালে আসছি। সো আমার এখানে কক্সবাজারে আমি অলরেডি এই 2 মাসের মধ্যে 3-4টা কেয়ার গিভার দেখছি, অ্যানাউন্সমেন্ট দেখছি। আমি অলরেডি আমার সাথে ক্লাস করা একটা মেয়েকে আমি অ্যাসাইনও করছি। সো ওখানে একদম স্টার্টিং ফ্রম 18,000 to 20K, হ্যাঁ, এটা 18,000 থেকে 20,000-এর মধ্যে চাকরি অনেকে পাচ্ছে কক্সবাজারে বিশেষ করে। ঢাকাতে তো আছেই, তো এই যে মানে একদম কম একটা শহরের মধ্যে কক্সবাজারে যেহেতু এই প্র্যাকটিসটা হয়ে গেছে, সো ফার এখানেও হয়ে যাবে, চট্টগ্রামে হয়ে যাবে। চট্টগ্রামেও আছে, বাট হয়তো আপনারা শেষ করে নাই, সেজন্য পাচ্ছেন না। ডিউটি বেশি না, 12 ঘন্টা 24 ঘন্টা। যেমন টাকা তেমন না কেন বলছি মানে ডিউটি। আচ্ছা আপুরা, আরেকটা প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা 100%। হাই ব্লাড প্রেসার ও লো ব্লাড প্রেসারের লক্ষণগুলো। হাই ব্লাড প্রেসার, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেসারের লক্ষণগুলো কি কি? হাই ব্লাড প্রেসারের লক্ষণ আমি বলি, একটু মন দিয়ে শুনেন। হাই ব্লাড প্রেসারের লক্ষণ মাথা ব্যথা, হ্যাঁ মাথা ব্যথা, এটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর কি। হাই ব্লাড প্রেসার, মাথা ব্যথা, গাঁট ব্যথা, বমি বমি ভাব, কিটকিটে মেজাজ, ঘুমের সমস্যা, কানে শো শো শব্দ করা, মাথা গরম হওয়া, প্রচুর ঘাম হওয়া। এর চেয়ে সহজ করে লেখা যাবে? আবার বলি, মাথা ব্যথা, গাঁট ব্যথা, বমি বমি ভাব, কিটকিটে মেজাজ, ঘুমের সমস্যা, কানে শো শো শব্দ করা, মাথা গরম হওয়া, প্রচুর ঘাম হওয়া। এবার লো ব্লাড প্রেসারের লক্ষণ, মাথা ঘোরা, হঠাৎ জ্ঞান হারানো, স্বাভাবিক দ্রুত অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন, বসা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে শারীরিক ভারসাম্যহীনতা। মানে আপনার লো ব্লাড প্রেসারের ক্ষেত্রে একটা হচ্ছে বসা অথবা শোয়া থেকে উঠে যখন দাঁড়াবেন তখন আপনাদের মাথা চক্কর দিবে, হ্যাঁ, পরে যাইতে চাইবেন এরকম আর কি। তো এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট লক্ষণ আর কি, সিনড্রোম, ঠিক আছে। লো ব্লাড প্রেসারের হচ্ছে মাথা ঘোরা, হঠাৎ জ্ঞান হারানো, অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন আছে, আপনারা যেগুলো বলতেছেন ওগুলাও আছে, তবু এখানে আমি কম করে লিখছি 4-5টা যাতে মনে রাখতে পারেন। লো প্রেসার তো খাবার, হাই প্রেসার, লো প্রেসার মানে যখন দুর্বল, মানে হঠাৎ করে না চোখ ঝাপসা হয়ে আসে, দুর্বল কামাই, তখন খাবার। কারণ আমি নিজে ঠান্ডা চলা আসতে থাকে না, কারণ তখন আমার ঘাম মানে শরীরে আমার 5-10 মিনিট পর খালি পেটে থাকে। আচ্ছা ভাইয়ারা, আপনারা এটা একটু মন দিয়ে একটু শুনেন তো। 65 বছর বয়স্ক বৃদ্ধ নিজে নিজের ছবি তুলতে চান, তাই আপনি চতুর্থবারের মতো শিখিয়ে দিয়েছেন। বুঝতেছেন আমার কথাগুলো? চতুর্থবারের মতো শিখিয়ে দিয়েছেন কিভাবে ক্যামেরা চালাতে হয়, কিন্তু তিনি তবুও পারছেন না। এমত অবস্থায় আপনি কি করবেন? আবার শিখিয়ে দিবেন নাকি মোবাইলটা নিয়ে অফ করে দিবেন? ঠিক আছে, তাহলে এটা সম্ভাবনা আছে এই প্রশ্নগুলো আসার, এরকম একটা ট্রিকি প্রশ্ন অবশ্যই আসবে। এটা হচ্ছে আবার শিখিয়ে দিবেন। এখানে আছে হচ্ছে অপশন আছে, ক্যামেরার পরিবর্তে টিভি দেখতে বলেন,
বলুন যে এটি আপনার কাজ না, সময় নষ্ট না করে অন্য কথা বলুন, এইসব আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন প্লিজ। ক্লায়েন্টের পরিবারের একজন সদস্য আপনার কাছে এসে সেবা গ্রহীতার সেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে এই মর্মে অভিযোগ করেছেন, আপনি কিভাবে বিষয়টি সমাধান করবেন? আবার শুনেন, ক্লায়েন্টের পরিবারের একজন সদস্য আপনার কাছে এসে সেবা গ্রহীতার সেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে না, ঠিকভাবে পরিচালিত হচ্ছে না এই মর্মে অভিযোগ করেছেন। এটা আপনি কিভাবে দেখবেন? সমস্যাটি আগে শুনুন, সহমর্মিতা প্রকাশ করুন এবং সমস্যাটি সমাধানের জন্য আশু ব্যবস্থা গ্রহণ করুন। সমস্যা সমাধানের জন্য অনেকগুলো অপশন থাকবে, তবে এটা হচ্ছে সমস্যাটি আগে শুনুন, সহমর্মিতা প্রকাশ করুন। আপনাকে একজন কমপ্লেইন করলো, ভাই আপনি এগুলা কি কেয়ার গিভিং করতেছেন, আমার আম্মু তো শোয়াতে উঠতে পারতেছে না, হ্যাঁ আপনার এগুলা ঠিক হচ্ছে না। আপনার কাজ হবে প্রথমে কি করবেন, শুনবেন ধৈর্য সহকারে, তারপর সহমর্মিতা প্রকাশ করবেন। সরি আসলে এটা মানে যেটা যেভাবে হয়েছে ওভাবে ওনাকে একটু শান্ত করবেন, দেন ব্যবস্থা গ্রহণ করবেন। কম্পিউটারের ফাইল ও ফোল্ডারের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? কম্পিউটারের ফাইল ও ফোল্ডারের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? একটি ফাইলের মধ্যে এক বা একাধিক ফোল্ডার থাকতে পারে, একটি ফোল্ডারের মধ্যে একাধিক ফাইল থাকতে পারে, একটি ফোল্ডারের ভিতর শুধু ওয়ার্ড ফাইল থাকতে পারে, নাকি একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল থাকতে পারে। একটি ফোল্ডারের ভিতর অনেকগুলো ফাইল থাকতে পারে। সিপিআর অ্যালার্জি আক্রান্ত ক্লায়েন্টের ক্ষেত্রে সব সময় কি সিভিয়ার অ্যালার্জি হবে, সিভিয়ার অ্যালার্জি হবে, মানে এখানে সিভিয়ার তো অ্যালার্জি হয় না, এগুলো সিপিআর না এটা সিভিয়ার মানে SEVER আচ্ছা, অ্যালার্জি আক্রান্ত ক্লায়েন্টের ক্ষেত্রে সব সময় কি সাথে রাখা উচিত? ইনসুলিন, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, স্পেরিন। কত ড্রেসিং এ কি কি যন্ত্রপাতি ব্যবহার হয়? এটা তো জানেন আপনারা। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হ্যাঁ, ওই যে শীট ওই এই যে আপনি আছে না, এক্সেল শিট আছে না, এক্সেল শিট আছে না, এটা হচ্ছে স্প্রেডশিট বলে আপনি আর কি এক্সেল শিটে। তাহলে স্প্রেডশিট হচ্ছে একটি সংরক্ষণের জায়গা যেখানে ডেটা ম্যানিপুলেট ও অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে, ডেটা সংরক্ষণ করা হয় আর কি। বিএমআর কি? বডি ফ্যাটাল মেটাবলিক রেট। এটা দ্বারা কি করে? বিএমআর দ্বারা ক্যালোরি একজন শরীরে কত ক্যালোরি আছে, মানে দৈনিক বা একজন ব্যক্তির দৈনিক কত ক্যালোরি প্রয়োজন সেটা পরিমাপ নাম হচ্ছে বিএমআর, মেটাবলিক রেট। লেভেল অফ কনসাসনেস। লেভেল অফ কনসাসনেস পড়ছেন আপনারা? লেভেল অফ কনসাসনেস, কনসাসনেস মানে হচ্ছে সচেতন, মানে সচেতন মানে কি বলে? কনসাস চেতনার মানে যে লেভেল গুলা কি কি পড়ছেন আপনারা? এগুলা পড়েন নাই? আচ্ছা, পুরে যাওয়ার প্রাথমিক চিকিৎসা তো পারেন সবাই, লিখতে পারবেন? আসলে মনে করেন পরীক্ষা আসছে, কালকে আসছে, লিখতে পারবেন? বলেন তো আপনি। প্রবাহমান ঠান্ডা পানিতে দুধ করতে হবে, নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ।
যেটা যেটা ফটোগ্রাফি করো ওটা কি আচ্ছা ভাইয়ারা, সবাই যেহেতু আপনাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে পাস করা, তাই না? এখানে যে সিটগুলো আছে আপনারা কাইন্ডলি ছবি তুলে পারেন অথবা যেভাবে পারেন আর যেহেতু টাইম আছে একদিন বা দুদিন বাসায় পারবেন ইনশাল্লাহ। আর আমার কথাটা পারলে আপনারা ছবি তুলে নিয়ে যাইয়েন, এটাতে যা আছে এটা বললে কেউ ফেল করবেন না, সবাই পাস করবে। আমাদের সময় আছে আর তারপর একটু রিভাইজ দিবেন, শুধু আচ্ছা ডায়াবেটিস কয় ধরনের? দুই ধরনের, চার ধরনের হয় কিন্তু আমাদের বাংলাদেশে বা দুই ধরনের আছে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট না, চার ধরনের ভাই বলেন। দুই ধরনের এটা 20 নাম্বার হচ্ছে এমসিকিউ আসবে, এটা 18 হতে পারে, এটা 18 হতে পারে, 20 হতে 20 এর প্রস্তুতি নিয়ে যান। এরপরে হচ্ছে এতক্ষণ যেগুলো বলছি কি করতে টোটাল মনে হয় 50 এর আছে, যোগ কিছু মিলে মানে এমসিকিউ আর না প্র্যাকটিক্যাল টোটাল পরীক্ষা 50 এর সব কিছু মিলে। পাস বলতে আমি যতটুকু জানি আপনাদের যে এমসিকিউগুলো কভার করেন সুযোগ আছে। ডায়াবেটিস কয় প্রকার? হয় নাই। ডায়াবেটিস কয় প্রকার? স্যার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। হয় নাই। ডায়াবেটিস কয় প্রকার? দুই প্রকার। চার প্রকার। এমনি দুই প্রকার অবশ্যই জানেন। তিন প্রকার। ডায়াবেটিস হচ্ছে তিন প্রকার। একটু আমরা শুনি প্লিজ, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন। ডায়াবেটিস তিন প্রকার। কি কি? ইনসুলিন ডিপেন্ডেন্ট, নন ইনসুলিন, আরেকটা হচ্ছে প্রেগন্যান্সি। ঠিক আছে, তিনটা। ইনসুলিন ডিপেন্ডেন্ট, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে প্রেগন্যান্সি। তিনটা। কালকে যেহেতু আমরা শুধু প্র্যাকটিক্যালটাই করব, আজকে আপনি 100% কমন করবে এমন একটা প্রশ্ন দিয়ে দেব, এটা অবশ্যই আসবে। সকাল বিকাল আপনি নেবেন ক্লাস? স্যার আবার সকাল থেকে দেখতে পারবেন, বিকাল থেকে দেখতে পারবেন না, এরকম করিয়েন না। প্রেসক্রিপশন সম্পর্কে আইডিয়া আছে সবার? প্রেসক্রিপশন সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? নাই? আমাকে দিয়ে দাও, আমার গ্রুপে দিয়ে দিল। সব দিয়ে দাও। ওই গ্রুপে কিছু ছবি দিয়েছি। আমি দুইটা শীটের ছবি দিয়েছি। এখানে কয়টা শীট? আচ্ছা, প্রেসক্রিপশন তো আপনারা সবাই চিনেন না? হ্যাঁ, এখানে লেখাগুলো আমরা সাথে অত বুঝি না। না তো ওষুধগুলো বুঝি না, লেখা বুঝি না। তাইলে আমি এটা হচ্ছে কেয়ার গিভিং এ যেটা আসবে সেটাই দেখাইব। আমার কি আপনার ওইদিকে স্যার ওটা ছবি করছেন, এটা শেষ হয়ে গেছে। এটা তো আচ্ছা, আমাকে একটু শেষ হয়েছে? আশা করি দেখা যাবে না, একটু সবাই দেখেন। প্রেসক্রিপশন হচ্ছে এভাবেই আসবে পরীক্ষায়। ঠিক আছে?
আছে এরকম একটা প্রেসক্রিপশন দিবে আপনাদের ছবি পাঠিয়ে দিছি। এটা আমাদের পড়াশোনা ঠিক আছে এটাই আপনাদের পড়াশোনা করবে যেমন ওইদিকে আমি দেখাবো আমি আগে এই পার্টটা শেষ করি হ্যাঁ পুরো 6 মাসের না পড়ছি আচ্ছা এইটা কই দেখেন এরকম একটা থাকবে আমি আসলে লিখতে পারবো আপনি দেখি দেখি সবগুলো আছে আমাদের এটা আমাকে যদি পড়তে বলে আমাকে ছাড়া দাবি আপনার পাশে না থাকলে ফেল হবে তারপর লেখা আছে এবার ফর 3 days হেডেক হাইপারএসিডিটি ওদিকে আসবো আপনারা একটু কথা না বললে সবার জন্য ভালো হয় কাইন্ডলি প্লিজ আপনারা কথা বলেন না আমি একটু পিছনের বাইরে একটু বলে আসি আপনারা কিন্তু চুপ থাকবেন আপনারা শুনবেন দেখবেন না ঠিক আছে এদিকে আসলে দেখাবো আপনাদের তাহলে এখানে যেহেতু সিট কমপ্লেইনে মানে একটা ডাক্তার যখন একটা পেশেন্ট দেখে দেখার পরে সিওব্লিক-সিতে কি কোন বলে ওনার মূল সমস্যাগুলো লিখে দেয় হ্যাঁ তাহলে এখানে কি কি পাইছো উনি বলছেন যে ফেভার ফর 3 days 3 দিন ধরে ওনার জ্বর আছে তারপর হেডেক মাথা ব্যথা আছে হাইপারএসিডিটি ওই যে ইয়াটা আছে দেন ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস পাওয়া গেছে দেন বার্নিং মিউসুরেশন ইজ কাইন্ডস অফ প্রস্রাবে জ্বালা পোড়া টাইপসের এটা কামস হ্যাঁ তো এটা দেন হচ্ছে উই মানে হচ্ছে অন টাইম এক্সামিনেশন মানে ডাক্তারের কাছে আসবেন সাথে সাথে পরীক্ষা করে যেটা পাইছে সেটাই যেমন আপনার পালস কত আপনার প্রেসার কত এই জিনিসগুলো যেমন উনি লিখছেন টেম্পারেচার 102 ডিগ্রি আপনার জ্বর আছে ফারেনহাইট তারপর পালস লিখছেন 75 বিটস পার মিনিট তারপর লিখছেন ব্লাড প্রেসার 130 থেকে 90 মিলিমিটার পার মিনিট এটা হচ্ছে এক্সামিনেশনে এটা পাইছে অন স্পট যেটা পাইছে আপনাকে বলতে হবে অন এক্সামিনেশন যেভাবে প্রশ্ন করে দিবেন তারপর অ্যাডভাইস সবাই পাবে এস অ্যাডভান্স লিখে আমরা অ্যাডভাইস হচ্ছে বিফোর মেল বিসি মানে আফটার মেল নাকি উনি বলছেন সিবিসি কমপ্লিট ক্লাস রাউন্ড এটা একটা রক্ত এসি মানে চাপটা করতে হবে না দেন বিফোর মেল বিসি মানে হচ্ছে করতে হবে তারপর ইউরিন ফর রুটিন এন্ড মাইক্রোস্কোপি এক্সামিনেশন পিসি আফটার মিনিট যেটা আমরা ওটার জন্য একটা পরীক্ষা দিচ্ছি এটা আপনাকে পরে দিতে হবে করার পরে এবার হচ্ছে আরএক্স হোয়াট ইজ দ্য মিনিং অফ আরএক্স আরএক্স মানে ট্রিটমেন্ট কিন্তু আরএক্স এটা কিন্তু কোনো ইংলিশ ওয়ার্ড না এটা হচ্ছে একটা লেকিং টার্ম আরএক্স মানে হচ্ছে এক্সপ্লেনেশন অফ প্রেসক্রিপশন এক্সপ্লেনেশন অফ প্রেসক্রিপশন এটা হচ্ছে আরএক্স হচ্ছে ওইটাই জাস্ট একটু বলবেন স্যার আরএক্স মানে হচ্ছে আমরা ট্রিটমেন্ট তবে আমরা জানার জন্য বলতেছি আরএক্স এটা হচ্ছে একটা লেকিং টার্ম এটা মানে এক্সপ্লেনেশন অফ প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে কি কি থাকবে না থাকবে তারপর হচ্ছে এখানে উনি বললেন কি ডাক্তার লিখে দিয়েছেন ডায়েট নরমাল উইথ প্লেন্টি অফ ফ্লুইড আপনাকে সচরাচর তরল খাবার মানে স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে আচ্ছা দেন ট্যাবলেট প্যারাসিটামল 500 mg লিখে দিয়েছে 1 * TDS মানে তো আমরা জানি হ্যাঁ 3 times daily TDS মানে হচ্ছে 3 times daily ডাক্তার এটা ইউজ না করে জেনারেলি ডাক্তার এটা লিখে না লেখা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 1 এভাবে কিন্তু এটা যেহেতু আপনাদের কেয়ার গিভিং এর পরীক্ষা মানে বাইরে দেশগুলোতে এগুলাই মেইনটেইন করে তো এটার জন্য আমাদের দেখতে হবে তাহলে 1 * TDS * PC যেমন TDS মানে হচ্ছে 3 টাইম ডেইলি PC মানে বুস্ট সিবাম আমরা এনজি করছি এনজি সিবাম PC করছি বুস্ট সিবাম এটা আপনি মনে রাখবেন PC মানে পরে মানে পরে হ্যাঁ P মানে পরে P দিয়ে পরে হয় না P মানে পরে
খাবারের পরে, আর এসি থাকলে এ মানে আগে। ঠিক আছে ভাই, একদম ইজি। এটা স্যারকে বললাম যে পিসি খাবারের পরে if temperature আমি একই আপনার বলে দিলাম এটা কি বলে less than greater than 100 degree Fahrenheit PU per oral মানে মুখে খাওয়াইতে হবে, ঠিক আছে? আর oral তাহলে এখানে এই চিহ্নটা দেওয়ার কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে 100 থেকে যদি এর বেশি হয়, 100 হলেও আপনাকে খাওয়াইতে হবে, 100 থেকে এর উপরে হলেও খাওয়াইতে হবে। শুধু এখানে কিন্তু বলা হয় যে 100 এর উপরে হলে খাওয়াবেন না, 100 থেকে উপরে হলে আপনাকে এই ওষুধগুলো খাওয়াইতে হবে ডেইলি 3 বার করে। কিভাবে খাওয়াবেন? আপনি ইয়াদে দেন, ওই ইয়াগুলো দেন, এই সময় আমি খাওয়াইতে না আচ্ছা গেল। তারপর হচ্ছে ক্যাপসুল ওমেপ্রাজল 20 mg 1 into BD। টু টাইম ডেইলি, মানে হচ্ছে টু টাইম ডেইলি এসি এসি খাওয়ার আগে 1 মাস খাইতে হবে। এরপর সাপোজিটরি প্যারাসিটামল 500 mg 1 stick into TTS 3 টাইম ডেইলি if টেম্পারেচার 103 থেকে এর উপরে হয় পার রেক্টাম। এখানে ওকে। নেক্সট ওয়ান ইজ ট্যাবলেট সিপ্রোসিন 1 into BD মানে 10 days। ইনজেকশন একটা দিছে ফ্লেক্সোলিন 30 থেকে 70 mg। এখানে মানে ডায়াগনোসিসের যে সিরিজ থাকে, ওখানে দুই ধরনের সিরিজ থাকে, একটা 100 থাকে আর একটা মনে হয় আমি দেখছি দুইটা লাগে, একটা 200 আর একটা 100। এখানে যেহেতু লেখা আছে 100 ইউনিট, স্যার বলবেন যে 100 আইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিট। আমি যেগুলো দিছি এটা এগুলো দিয়ে আপনাকে সব করতে হবে 100 ইউনিট 10 ইউনিট প্লাস 8 ইউনিট প্লাস 12 ইউনিট প্লাস -2 মানে